ইনশাআল্লাহ। বলবো বলবো, আর 1-2 মিনিট পরে আমরা হচ্ছে সবকিছু বলবো যে কিভাবে কি করতে হয় না কি করতে হয়, ইনশাআল্লাহ সবই বলবো। ওকে, তো টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, সাউন্ডটা আরেকটু বাড়ালে ভালো হয়। সাউন্ডটা একদম ম্যাক্সিমাম দিয়ে দাও আরেকবার। এই সাউন্ডটা এই তো ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর চেয়ে বেশি যদি কেউ বাড়াইতে বলো তাহলে কিন্তু আর বাড়ানো সম্ভব না, ঠিক আছে? তখন তোমাকে ভাই বুঝতে হবে যে সাউন্ড তোমার। হচ্ছে, ভাই সাউন্ড ঠিক আছে, আমার মনে হয় যে বলতেছে ওর ডিভাইসের প্রবলেম হইতে পারে অথবা নেটের সমস্যা হইতে পারে। আপনার সাউন্ড ঠিক আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো সমস্যা নেই, বুঝছো? যদি সাউন্ড যদি বেশি শোনা যায় তখন ওই বেশি সমস্যা হয়, তখন ভাইয়ারাই বলবে। এর আগে যখন তুমি বুঝবে যে তোমার একা সমস্যা হচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, ক্লাস শুরু হলে তখন বলবো। হ্যাঁ, ক্লাস শুরু হলে তখন বলবো। আর সবাইকে হচ্ছে ওয়েলকাম, আর যারা এখনো সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরিচয় দিব রে ভাইয়া, পরিচয় দিব। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তোমাদের সবার কি অবস্থা বলো তো? সবাই কি সুস্থ টুস্থ আছো ঠিকঠাক? সবাই কি সুস্থ আছো ঠিকঠাক বলো তো? হ্যাঁ, এই এই তো পড়াশোনা আলাপ আমরা শুরু করব, কোনো সমস্যা নাই। আর 1 মিনিট যাক, 7টা 15 থেকে আমরা ক্লাস শুরু করবো। ওকে, টেনশনের কোনো কারণ নেই রে ভাইয়া। আচ্ছা, তোমরা আমার ক্লাস পাইছো তাই তো? আচ্ছা, কোথায় পাইছো বলো তো? ও আচ্ছা, বুঝতে পারছি। হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এই তো আমাদের আর 1 মিনিট আছে, তারপর আমি সব বলবো ভাইয়া, টেনশন সব বলবো, টেনশনের কোনো কারণ নাই। ভাইয়া তো আছি, সব বলে দিব রে ভাই, টেনশনের কোনো কারণ নেই। ওকে। ওকে, তো 7টা 15 বেজে গেছে। তো আমরা হচ্ছে একদম জাস্ট টাইম মেনটেন করার চেষ্টা করি, এটা তো তোমরা জানো। হ্যাঁ, তো সবাই হইতেছে একদম ঠান্ডা মাথায় আমার কথা একটু শুনবা। হ্যাঁ, তো আমার কথা শুনো। তো প্রথমে হচ্ছে আমি একটু বলি, আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন ফি ক্লাসের জন্য। মেইনলি হচ্ছে আমি তোমাদেরকে একটু বুঝায় বলি আগে। হ্যাঁ, যেহেতু অনেকে এখনো জয়েন করতেছে, আর যারা হচ্ছে আসো তাদেরকে আমি একটু বলি যে আমরা আজকে মেইনলি হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়বো। তোমরা অলরেডি হচ্ছে ফিজিক্স ক্লাস করে ফেলছো, একটা ফ্রি ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা একটা ক্লাস নিয়ে তোমাদের বুঝাবো আসলে যে কেমনে কেমনে হচ্ছে বাকি জিনিসগুলো যাবে। হ্যাঁ, তো শুরুতে আমি একটু নিজের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম। আমি হচ্ছে বুয়েটে পড়ি, ব্যাচ হচ্ছে 16। আর কলেজ হচ্ছে নটরডেম কলেজ। হ্যাঁ, নটরডেম কলেজে পড়তেছি। তো পড়ার মানে পড়ছি না মানে। তো এখন হচ্ছে আমি তোমাদের একটু আগে বুঝায় বলি যে আসলে কাহিনীটা কি। হ্যাঁ, কাহিনী হচ্ছে কলেজ অ্যাডমিশন ফ্রি ক্লাস নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন তোমরা একটু আমাকে ছোট্ট করে বলো তো যে কলেজ অ্যাডমিশন ফ্রি ক্লাস, কলেজ অ্যাডমিশন তুমি দিতে চাচ্ছ, হলি ক্রস তারপর স্যান্ডিস এগুলো যেগুলো আছে, এগুলো কি কখনো বইয়ের বাইরে থেকে কোশ্চেন করবে? একটু তোমরা আমাকে বলো দেখি, বলো তো একটু তোমাদেরকে, বইয়ের বাইরে থেকে কোশ্চেন কি করবে? অ্যান্সার হচ্ছে কোশ্চেন করবে না। হ্যাঁ, কোশ্চেন করবে না, শুধুমাত্র তোমাদের বইয়ের যে টপিক গুলো আছে না, তোমাদের বইয়ের যে টপিক গুলো আছে না, ওই টপিক গুলাই হচ্ছে একটু হইতেছে বেসিক থেকে কোশ্চেন করবে। মানে একদম হচ্ছে যে জিনিসগুলো বেসিক, যে জিনিসগুলো তোমার অ্যাজ এ স্টুডেন্ট অফ এসএসসি তোমার ক্লিয়ার থাকা উচিত, ওইগুলা থেকে কোশ্চেন করবে। ওকে, এটা গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ধর্মবাদে, হ্যাঁ, ধর্মবাদে বাকি সবগুলা সাবজেক্ট থেকে মোটামুটি কোয়েশ্চেন বিগত বছরগুলোতে হয়েছে। এবছর হবে কি হবে না এটা নোটিশ এখনো আসে নাই, বাট অবশ্যই হচ্ছে বিগত যে বছরগুলো ছিল ওগুলাতে কি হয়েছে, শুধু ধর্ম, যেহেতু ধর্ম এক একজনের ভিন্ন ভিন্ন হয়, তো ওইটা বাদে বাকি সবগুলো সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন মোটামুটি আসে। তো সায়েন্সের সাবজেক্টের পাশেও কিন্তু বাকি জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, বাংলা ইংলিশ তারপর হচ্ছে আইসিটি, এগুলো একটু দেখতে দেখতে হবে। হ্যাঁ, একটু ভালো মতন পড়ো। হ্যাঁ,
আচ্ছা, বিজিএস থেকেও কোশ্চেন হয়, সবগুলা থেকে একটু হালকা পাতলা দেখে রাখতে হবে, শুধু ধর্মটা শিওরলি বাদ, এটা একটু জানতে হবে। ওকে, আচ্ছা, সায়েন্সের উপর মেইন ফোকাস যাবে, বাট অন্যগুলা নিয়েও যে তোমার কনসেপ্ট অনেক কম আসে আমি মানতেছি, বাট বুঝো একটু একটা অ্যাডমিশনের মধ্যে ওই মার্ক গুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা লাগে। গেল, এরপরে হইতেছে আমরা অবশ্যই কাজগুলো কিভাবে করব বুঝতেই পারতেছে। আজকে আমরা শুধু পড়বো হচ্ছে অধ্যায় 3 নিয়ে, কেমিস্ট্রির অধ্যায় 3 নিয়ে পড়াশোনা করব। ওকে, এবং আমি তোমাকে একটা ছোট্ট কথা বলে দেই যে আমরা এসএসসির পড়া পড়বো, এবং এসএসসি পড়ার পাশাপাশি কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টটা আমরা বেসিক থেকে ক্লিয়ার করতে পারবো। ওকে, যেগুলো হইতেছে অনেকটা কি এসএসসি আর এইচএসসি এর মধ্যে ব্রিজ টাইপের। আমি তোমাকে একটু বুঝাই বলি কথাটা, যে কিছু কিছু কনসেপ্ট আছে যেমন তোমরা পড়ছো, একটু সবাই আমাকে বলো তো, অরবিট অরবিটালের নাম সবাই কি শুনছি কিনা, একটু ভাইকে বলো তো, একটু ভাইকে বলো, অরবিট অরবিটালের নাম কি সবাই শুনছি? শুনছি। ওকে, গুড। তারপর আমাকে একটু বলেন তো, আপনারা কি শক্তি স্তরের নাম শুনছি কি শুনি নাই? শুনছি। ইলেকট্রন বিন্যাসের নাম সবাই শুনছি কি শুনি নাই বলেন তো? শুনছি। আবার আইসোটোপ আইসোটোপের নাম কি সবাই শুনছি কি শুনি নাই বলেন তো? শুনছি। গুড। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে টপিকগুলা হইতেছে আমার এসএসসি তে যেমন আছে, ওই টপিকগুলো এইচএসসি তে যেগুলা ছিল ওইগুলাও আছে। তো আমরা আজকে এই টপিকগুলার হচ্ছে একদম ক্লিয়ার কাট কনসেপ্ট দিব। সো এই টপিকগুলা নিয়ে কিউএনএ তে এখন কেউ কোনো কোশ্চেন করবে না, কারো কোনো কোশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করার দরকার নাই। আমরা একটু পরে এই কনসেপ্ট গুলা নিয়ে ডিটেলস আলোচনা করব। তারপরে যদি ক্লিয়ার না হয়, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের সাথে মানে আমি যখন আপনাদের কাছে রেসপন্স জিজ্ঞেস করব, আপনারা রেসপন্স করবেন হচ্ছে চ্যাট বক্সে, ঠিক আছে? এবং আজকের ক্লাসে আসলে চ্যাট বক্সটাই মেইন, আপনাদের মেইন ফোকাস করতে হবে আমার কথা শোনার দিকে। যে যত ভালো ক্লিয়ারলি আমার কথাগুলো শুনবে, তার তত ভালো রিভিশন হয়ে যাবে, আলটিমেটলি দেখবেন তার তত লাভ হবে এই ক্লাসটা করে। ঠিক আছে? তো সবাই একটু ভালো মতো ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন, অত কোয়েশ্চেন করার দিকে ফোকাস করেন না, কারণ আসলে আমি জানি আপনাদের মনে অনেক টাইপের কোয়েশ্চেন আছে, বাট আপাতত আমার সাথে সাথে কথাগুলো শুনলে হবে কি আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সবাই হচ্ছে আমার কথা ঠিকঠাক মতো বুঝতে পারছেন আই গেস। তো আমরা হচ্ছে সামনের দিকে চলে যাব। ওকে, তো আজকে আমরা আমাদের দিনের প্রথম টপিকের দিকে চলে যাব, সেটা হইতেছে আমাদের কি আণবিক এবং গাঠনিক সংকেত। দেখো, এই যে H2SO4 একটা সংকেত দেওয়া আছে, এই সংকেতটাকে আমরা কি সংকেত বলি? আণবিক সংকেত। কি সংকেত বলি বলতো? আণবিক সংকেত, তাই না? কারণ কি এখানে হচ্ছে আমরা কি ডিসিশন নিতে পারতেছি যে আমার কয়টা করে হচ্ছে কাজ করতেছে। ওকে, কয়টা করে কাজ করতেছে মানে কয়টা মৌল আছে আর কি। হ্যাঁ, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, এগুলা যে আছে এগুলা বুঝতে পারতেছি। এখন এই জিনিসটা নিয়ে যখন কাজ করতেছি, গাঠনিক সংকেত কি? এটার গঠনটা, তাই না? যখনই তুমি এটা গঠনটা আঁকো তখন তাকে আমরা কি বলি? গাঠনিক স্ট্রাকচার বলি। এবার আমাকে সবাই সত্য করে একটু বলতো, সালফার যেটা আছে, এই সালফারের যে যোজনী 6 হইতে পারে, এটা কি সবার মনে আছে কিনা? যোজনী মানে জানি কি? যুক্ত হওয়ার ক্ষমতা। সালফারের যোজনী যে 6, এটা কি সবার ক্লিয়ার কাট মনে আছে কিনা একটু ভাগে বলতো? মনে আছে, গুড। ঠিক আছে, ওকে। এবার তাহলে ভাইয়া শুনো তো, সালফারের যোজনী 6 আর অক্সিজেনের যোজনী যে 2, এটাও কি সবার মনে আছে কিনা একটু ভাইকে বলেন তো? অক্সিজেনের যোজনী যে 2, এটা কি সবার মনে আছে? আর গুড, সেরা অবস্থা, সবারই মনে আছে সবকিছু, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো তো এবার ভাইয়া, একটা সালফার, দেখো একটা সালফারের যোজনী 6, তার মানে তার 6টা হাত আছে। আর একটা অক্সিজেনের 2, তার 2টা হাত আছে। এবার আমাকে বলো, সংকেত থেকে তুমি দেখলা H2SO4 এর মধ্যে কি আছে? H2SO4 এর মধ্যে আমার সালফার একটা, অক্সিজেন 4টা। এবার তোমরা আমাকে একটু বলো তো সুন্দর করে, হ্যাঁ, যে এই যে সালফার যেটা আছে, এই সালফারটা তার 2 হাত দিয়ে দুইটা অক্সিজেন, একটা অক্সিজেনকে ধরতে পারবে না, কারণ তারও 2টা হাত আছে আর অক্সিজেনও 2টা হাত আছে। পারবে কিনা বলেন তো? আচ্ছা, গুড, পারবে। আবার বলতো, আরো সালফার আরো 4টা হাত বাকি, তাহলে সে আরো 2 হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরতে পারবে। পারবে কিনা বলতো? পারবে। এবার বাকি 2টা অক্সিজেনের সে একটা একটা করে হাত ধরছে। কয়টা করে হাত ধরছে? একটা করে হাত ধরছে। এবার তোমরা আমাকে বলো, যখন একটা করে হাত ধরছে, তখন কি প্রত্যেকটা অক্সিজেনের একটা করে হাত কি ফাঁকা আছে কি নাই? জনগণ একটু বলো তো, একটা করে হাত কি ফাঁকা আছে কি নাই? আছে। তাহলে এই ফাঁকা হাতটায় হাইড্রোজেন বসানো যাবে কি যাবে না জনগণ বলতো? যাবে। ঠিক আছে, তাহলে এই যে সংকেতটা তুমি দেখতেছো, এই সংকেতটা হচ্ছে H2SO4 এর গাঠনিক সংকেত। বলো, খুব কি কঠিন লাগছে একটু ভাগে বলো তো? খুব কি কঠিন লাগছে বলো তো? না, গুড। যারা যারা হচ্ছে এই ফার্স্টে H2SO4 এর যে গঠনটা আমি আঁকছি বুঝতে পারছো, তারা একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলো তো ভাইয়া, সুন্দর করে ওয়াই লিখে ফেলো। গুড, এই তো, গুড গুড গুড।
Good. সবাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই, অনেকেই হচ্ছে হয়তো এখনো বুঝতে পারেন নাই, ওদের জন্য আমি পরের পেজে আরো দুটো সংকেত লাগছে, খুবই ঠান্ডা মাথায়, হ্যাঁ, তাড়াহুড়া কোনো কারণ নাই রে ভাইয়া। এখন আমাকে একটু বলেন, সবার কি মনে আছে কিনা যে ফসফরাস যেটা ই, এই ফসফরাসের যোজনী যে 5, এটা কি সবার মনে আছে কিনা একটু ভাইকে বলেন তো। ফসফরাসের যে যোজনী 5, এটা কি সবার ঠিকঠাক মতো মনে আছে একটু ভাইকে বলেন তো। ওকে, গুড। ফসফরাস যেটা আছে, এই ফসফরাসে আমার যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে 5। এবার আমরা হচ্ছে আগে একটু দেখি, হ্যাঁ, আমরা আগে একটু দেখি, আগের পেজের মতো আমরা ফসফরাস নিলাম, তারপর ফসফরাসের 5টা হাত, তাই না? 5টা হাতের মধ্যে আমি ফার্স্টে 2 হাত দিয়ে একটা অক্সিজেনকে নিলাম, আরো 2 হাত দিয়ে আরেকটা অক্সিজেনকে ধরো নিয়ে নিলাম, এখন ধরো নিয়ে নিলাম, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো তো, তাহলে 4টা হাত ফুলফিল, আর একটা হাত দিয়ে কখনো সে বাকি 3টা হাইড্রোজেন ফসফরাস অক্সিজেনের 2টাকে নিতে পারবে? তোমরা বলো তো, বলো তো পারবে? পারবে না। তার মানে অবশ্যই গঠনটার মধ্যে ঝামেলা আছে, তখন তোমাকে একটু পাশে এই গঠনটা তার মানে হইতেছে না, তাহলে পাশে আমরা এবার অন্য টাইপের একটা গঠন দিব। দেখো, এবার যদি আমরা গঠনটা এইভাবে নেই, ধরো অক্সিজেন এখানে উপরে একটা দিলাম, আর এখানে 3 হাতে 3টা আলাদা দিলাম, তাহলে কিন্তু আমার যোজনী 5 কি মিলে? বলো মিলে কি মিলে না? তুমি হ্যাঁ বলো তো, মিলে কি মিলে না বলো তো? মিলে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের একটু কষ্ট করে, যেহেতু এখন তোমরা প্রথমবারের মতো করতেছো, তখন তোমাদের একটু প্রথমবারের জন্য একটু ট্রায়াল এন্ড ইরর করে নিতে হবে। মানে হচ্ছে দেখো, উপরে গঠনটাতে আমরা কি করছিলাম, 2 2 1 দিয়ে চেষ্টা করছিলাম যে হয় কি হয় না, তখন দেখলাম কি যে আর একটা অক্সিজেন এখনো বাকি আছে, কিন্তু ফসফরাসের হাত কিন্তু ফাঁকা নাই, সো এই গঠনটা কিন্তু হয় নাই। এই জন্য আমরা নিচের গঠনটাতে কি করলাম বলতো, একটু সুন্দর করে করলাম। এবার বলো, তাহলে প্রত্যেকটা নিচের 3টা অক্সিজেনের প্রত্যেকটা হাত ফাঁকা আছে, এই ফাঁকা হাতগুলোতে 3টা হাইড্রোজেন বসাই দিলে কি আমার কাজ হবে কি হবে না? তোমরা একটু বলো তো, হবে? হবে কি হবে না বলো তো? হবে। আচ্ছা, এবার জনগণ তোমরা আমাকে বলো, বাম সাইডটা যদি পারি, তাহলে ডান সাইডে গুলো এবার তোমরা একটু অ্যান্সার দাও দেখি, যে বাম সাইডেরটা তে আমার অক্সিজেন ছিল 4টা, ডান সাইডেরটা এর পাশেরটার মধ্যে অক্সিজেন কি একটা কমে গেছে না? তোমরা বলো তো, অক্সিজেন কি একটা কমে গেছে না? কমছে, এক্স্যাক্টলি। তাহলে একটু চিন্তা করো তো, যে আমার বেসিক চেঞ্জটা কোথায় আসতেছে, একটু ঠান্ডা মাথায় ভাবো, যে এই উপরের দিকে এটাও থাকবে, ফসফরাসের 3টাও থাকবে, এটা আমরা মেনে নিছি, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, কিন্তু নিচের 3টা উপরের থেকে 3টা অক্সিজেন হয়ে গেছে, তাহলে আর অক্সিজেনের কি দরকার আমার আছে? তোমরা একটু বলো, আর অক্সিজেন কি দরকার আমার আছে? দরকার নাই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে এখানটার মধ্যে কি হবে, এখানটার মধ্যে বাকি যে ফাঁকা হাতগুলো আছে, ওই ফাঁকা হাতগুলাতে আমরা কি ইউজ করব, ফাঁকা হাতগুলাতে আমরা এবার হাইড্রোজেনটা বসাই দিব। ওকে, তখন এটা কি বলবো, এটাকে তখন বলবো H3PO3। ওকে, সবাইকে বুঝতে পারতেছি? ওকে। না রে ভাইয়া, এখানে দেখো উপরে লিখে দিছি, এখানে ফসফরাসের যোজনী 5 ব্যবহার করতে হবে। ওকে, ফসফরাসের যোজনী কি ব্যবহার করতে হবে? 5 ব্যবহার করতে হবে। তাহলে জনগণ, লাস্টেরটার মধ্যে অক্সিজেন 2টা কমছে, অক্সিজেন 2টা কমছে, তাহলে জনগণ এবার আমাকে একটু বলো তো আস্তে আস্তে, এখানে উপরে একটা ডাবল বন্ড অক্সিজেন দিলাম, এখানে 3টা হাত দিলাম, এই 3টা হাতের একটা হাতে অক্সিজেন বসবে, আমার কি আর অক্সিজেনের দরকার আছে কি নাই একটু দেখে দেখে বলো তো, আর অক্সিজেন আছে কি নাই একটু দেখে দেখে বলো তো থাকে। ওকে, গুড। তখন কি করব, তখন হচ্ছে এখানটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমরা লিখে দিব, হ্যাঁ, ফাঁকা হাতগুলোতে কি বসাই দিব, হাইড্রোজেন বসাই দিব, তখন কি আসবে, H3PO2। ওকে, সবাইকে আমার কথা বুঝতে পারছি বলতো, হাইড্রোজেন বসাবো, গুড। তাহলে এই তিনটা গাঠনিক সংকেত কি সবাই বুঝতে পারছি একটু ভাইকে বলেন তো, এই 3টা গাঠনিক সংকেত কি সবাই বুঝতে পারছি? মনে রাখবেন, এই 3টা গঠনের সময় আমার ফসফরাসের যোজনী কত আছে, ফসফরাসের যোজনী আছে হচ্ছে 5। ওকে, ফসফরাস যোজনী কত, 5। তো এই যোজনী কোথেকে মুখস্থ করবেন বলেন তো, ওই যে আপনাদের একটা বইয়ে সমস্যা ছিল তাই না, আপনাদের বই একটা ছক ছিল, ওই ছকটা থেকে পড়বেন, হ্যাঁ। ওকে, গুড। যারা যারা বুঝতে পারছেন এই পেজটা, সবাই একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দিয়েন, হ্যাঁ, সবাই একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দিয়েন, হ্যাঁ। ওকে, গুড 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 গুড। দেখো, আমি তোমাদের জন্য 4বার বুঝাইছি, সবাইকে থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে থ্যাংক ইউ, গুড। আচ্ছা, এবার তাহলে আমরা সামনের দিকে যাব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পার্টটুকুর মধ্যে এবার আমার দুটা কথা আছে, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে স্থূল সংকেত। আচ্ছা, এটা হচ্ছে আমার স্থূল সংকেত, আর এটা হচ্ছে আমার আণবিক সংকেত।
আণবিক সংকেত। আচ্ছা, আণবিক সংকেত মানে কি? মানে হচ্ছে তুমি অ্যাকচুয়াল পুরো সংকেতটাই লিখবা। যেমন আমি তোমাকে একটু বুঝায় বলি, ধরো তুমি এখানটার মধ্যে লিখছো হচ্ছে ধরো উপরে আমি একটু বুঝায় লিখি, এই বাম সাইডে উপরে লিখতেছি। ধরো এখানটায় C6H12O6 লিখছি, এটা হচ্ছে আমার আণবিক সংকেত। হ্যাঁ, আণবিক সংকেত লিখছি। এবার আমাকে একটু বলো তো, যখন তুমি স্থূল নিবা, স্থূলর জন্য মেন কাজটা কি ছিল? স্থূলর মেন কাজ কি ছিল? স্থূলর মেন কাজ ছিল হচ্ছে একটা ন্যূনতম রেশিও নিয়ে কাজ করা। কি করে ফেলা? একটা ন্যূনতম রেশিও নিয়ে কাজ করা। কার কার? তিনটা পরমাণু, যেমন কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে কি আসবে? 6:12:6। এটাকে যদি তোমরা একটু সিম্পলিফাই করো, তিনটাকে 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে ন্যূনতম অনুপাতটা কত? 1:1:2:1:1। তাহলে বলো এখানটার মধ্যে এই উপরের সংকেতটা স্থূল সংকেত কত হবে? একটু ভাগে বলো তো, স্থূল সংকেত কত হবে? একটু ভাগে বলো তো। CH2O। সবার কি মনে পড়ছে? সবার কি মনে পড়ছে? গুড। এবার তাহলে জনগণ তোমরা একটু ছোট্ট করে আমাকে বলো তো, যখনই তোমার ধরো সংকেত একটা এরকম আসছে, ধরে নাও যে আমার একটা সংকেত এরকম আসছে, ধরো P2O5, P2O5 আসছে একটা সংকেত। তাহলে এই সরি, এইটার এইটার আণবিক সংকেত দিছি, এটা আণবিক সংকেত আমি দিয়ে দিলাম P2O5 এ। হ্যাঁ, তাহলে এটা স্থূল সংকেত কত হবে একটু বলেন তো? কোনো চেঞ্জ কি হবে স্থূল সংকেতে? বলেন তো, এটা স্থূল সংকেতে কোনো চেঞ্জ কি হবে? হবে না। গুড। এই তো, এই জিনিসটাই কিন্তু আমরা পাশে রেখে দিচ্ছি, যে আমরা কি করব, সবসময় একটা মিনিমাম রেশিও নিয়ে কাজ করব। ওকে, তাহলে একটু সবাই দেখো, কার্বন ডাই অক্সাইডই আছে, কারণ কি মিনিমাম রেশিওতে কার্বন এবং অক্সিজেনের মিনিমাম রেশিও 1:2 অনুপাতই আছে, এটাকে আর ন্যূনতম অনুপাত করা যায় না। একই কথা হাইড্রোজেন এবং অক্সিজেনের জন্য কিন্তু 2:1 অনুপাতে আছে, এটা মিনিমাম রেশিওতেই আছে। কিন্তু একটু দেখো তো, N2O4 যেটা আছে, এটা N2O4 ছিল, কিন্তু এর মিনিমাম রেশিও কত বলতো? এখানে আছে 2:4। তুমি এটাকে করলে কত পাবা? 1:2 বাড়ানো যাবে কি যাবে না বলো? যাবে কি যাবে না? তাহলে দেখো এর স্থূল সংকেত কত হবে? NO2। দেখছো বাম সাইডে কিন্তু ভাইয়া দিয়ে রাখছি, তাই না? দিয়ে রাখছি। একইভাবে বলতো P4O10 যেটা আছে, P4O10 থাকলে এর স্থূল সংকেত যে P2O5 হবে। সবার কাছে কি এটা ক্লিয়ার কিনা বলতো একটু ভাইকে? বলতো ক্লিয়ার কিনা, একটু ভাইকে বলতো। ক্লিয়ার, তাই না? কারণ কি, এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে ফসফরাস আর অক্সিজেন কত ছিল? আমার ছিল 4:10। তাহলে ন্যূনতম অনুপাত করলে কত আসে? 2:5। এই জন্য এখানে P2O5 নিছি। তাহলে বলো এরকম করে করে নিচের দুইটা কি সবাই বুঝতে পারছি কিনা? যেখানে C10H20 ছিল, কার্বন এবং হাইড্রোজেন কত ছিল? 10 আর 22, দুইটাই 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে কত আসে? 5 আর 11। তাহলে C5H11 হচ্ছে তার কি সংকেত? স্থূল সংকেত। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু ভাগে বলো তো। এম্পিরিক্যাল মানে কি? স্থূল সংকেত। আমি কিন্তু শুরুতেই লিখে নিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার কিনা ভাইয়া দেখো তো, সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, শেষবারের মতো একটু সুন্দর করে হচ্ছে বলতো, যে যদি C2O4 বলতাম আমি, তাহলে এটা হচ্ছে আমার আণবিক, এর স্থূল সংকেত কত হইতো বলো? এর স্থূল কত হইতো বলো? স্থূল কত হইতো বলো? সবাই একটু অ্যান্সার দিও ভাইয়াকে। হ্যাঁ, ওকে, গুড। এই স্থূল হইতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গুড। কেন? কারণ অনুপাত ছিল 2:4, এটাকে আমরা কি করছি? 1:2 বানিয়ে নিছি। গুড। এই তো জনগণ সবাই অ্যান্সার দিচ্ছ, সবাই গুড, সবাই গুড। ঠিক আছে। আচ্ছা, P2O5 টা দেখো এখানে লেখা আছে ভাইয়া, P4O10 ছিল, এটাকে 4 আর 10 এর মধ্যে অনুপাত করছি ভাইয়া। হ্যাঁ, দুইটাকে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি। ওকে, এবার আই গেস সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, নাইস। আচ্ছা, হ্যাঁ যাবে যতগুলোর মধ্যে। এই দেখো শুরুতে এর মধ্যে 3টে অনুপাত করলাম না আমরা? এই যে শুরুতে 3টা ছিল, তখন 3টার জন্য অনুপাত করছি। করা যাবে, অবশ্যই করা যাবে রে ভাইয়া, কেন করা যাবে না? হ্যাঁ যাবে, 3টা ওভার না গেলে তখন করবা না, 3টার মধ্যে ডিভাইডেড না গেলে করবা না রে ভাইয়া। ওকে, এই শুনো, তোমরা হচ্ছে আননোন কোনো জিনিসের নামটাম নিয়ে হচ্ছে বেশি সমস্যা করিও না। হ্যাঁ, নামটাম তোমরা হইতেছে একটু গুগলে সার্চ করে নিও। আপাতত শুধু হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের দিকে একটু ফোকাস করো। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ারের দিকে একটু ফোকাস করো। ওকে, আচ্ছা, গুড। তাহলে আমরা সামনের দিকে যাব। ওকে, এবার সামনের দিকে যাব। হ্যাঁ, এবার দেখো এই জায়গাটা একটু আমি তোমাদের বলে দিই, এই পেজটার মধ্যে কাজ করতেছি। এখানটা আমরা সবাই জানি যে একটা পরমাণুর মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। এবার সবাই আমাকে একটু ছোট্ট করে বলো তো, ছোট্ট করে একটু বলবা। হ্যাঁ সবাই বলো, যে আমরা যখন হইতেছে এই মেজারমেন্ট গুলা করছি, আমি আগেই বলে নি, এএমইউ ফুল ফর্ম নিয়ে বলবো। এএমইউ নিয়ে কোশ্চেন কইরো না, এম এর ফুল ফর্ম নিয়ে কথা বলবো। ঠিক আছে, এএমইউ এর ফুল ফর্ম নিয়ে পরের পেজে কথা বলবো, পরের পেজে কথাবার্তা বলবো, একটু ওয়েট।
ওকে, তো এটা নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবা না, হ্যাঁ, কেউ কোনো কোয়েশ্চেন করবা না। আচ্ছা, এবার একটু বলি, যে কোনো, তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, যে কোন একটা পরমাণুর মধ্যে প্রোটন যে থাকে, এই প্রোটনের চার্জ যে পজিটিভ, সবার কি মনে আছে? প্রোটনের চার্জ যে পজিটিভ, সবার কি মনে আছে? আছে, গুড, এই তো ভদ্র ছেলেবেলে। তারপরে বলো, ইলেকট্রনের চার্জ যে নেগেটিভ, সবার কি মনে আছে? মনে আছে। আর আরেকটা কথা হচ্ছে নিউট্রন, এটার চার্জ যে জিরো, সবার কি মনে আছে? একটু চ্যাট বক্সে ভাইকে বলো, এই কিউএনএ তে তোমরা কিন্তু রেসপন্স করো না, হ্যাঁ, কিউএনএ শুধু কোশ্চেনের জন্য, চ্যাট বক্স হচ্ছে রেসপন্সের জন্য, হ্যাঁ, কেউ হচ্ছে কিউএনএ তে রেসপন্স করো না, রেসপন্স শুধুমাত্র হচ্ছে চ্যাট বক্সের জন্য, ওকে? ওকে, রেসপন্স সবাই কোথায় করবা? রেসপন্স সবাই করবা হচ্ছে চ্যাট বক্সে, ওকে, গুড। আচ্ছা, এবার এদিকে আসো, একটু খেয়াল করো, এবার একটু ঠান্ডা মাথায় আমাকে একটু বলবা যে প্রোটন আর নিউট্রন মিলে, দুইটা মিলে প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা জানি কি বলি বলতো? ভর সংখ্যা বলি না? আমরা কি বলি? ভর সংখ্যা বলি। সবার কি এটা মনে আছে? ভর সংখ্যা বলি যে, একটু ভাইকে বলো তো চ্যাট বক্সে, হ্যাঁ, রেসপন্স কিন্তু চ্যাট বক্স, ওকে, ভর সংখ্যা বলি। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় আমার কথা একটু শুনবা, তাড়াহুড়ার কিচ্ছু নাই, একটু ঠান্ডা মাথায় কথা শুনো। এবার ব্যাপারটা হচ্ছে, আর তোমরা আমাকে একটু বলো তো, যে এখানটা কিছু কিছু কথা বলি, বিজ্ঞানীরা হচ্ছে সবার আগে ছকটার মধ্যে অ্যাবসোলিউট চার্জ মানে কি? অ্যাবসোলিউট চার্জ মানে হচ্ছে প্রকৃত চার্জ, প্রকৃত চার্জ। এবার আমার কথা একটু ঠান্ডা মাথায় শুনো। ধরো তোমরা এখানে প্রোটনের চার্জ নিয়ে কাজ করতেছো, প্রোটনের চার্জ এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে 1.6 10⁻90। এখন তোমরা আমাকে বলো, এত বড় মানটা পরীক্ষায় বারবার ইউজ করতে তোমার আমার কি কষ্ট লাগে না বলো তো? কষ্ট লাগে কিনা একটু বলো তো ভাইয়া? ঠিক আছে, কষ্ট লাগে তাই না? আমরা তো হচ্ছে এমনিতে আমাদের বহুত কষ্ট, তাই না? তো এখানে আমাদের শুধু শুধু এত বড় মান ইউজ করে কষ্ট করার দরকার কি আছে? অনেক কষ্ট, তাই না? এই জন্য আমরা কি করছি, আমরা করছি কি, এই 1.10⁻9 এটা ইকুয়ালস টু 1 একক ধরে নিছি। ওই যে মনে আছে তোমরা গ্রাফ আঁকো, যে গ্রাফ আঁকার সময় ধরে নাও না যে 5 ঘর সমান 1 একক, ওইরকম টাইপের আমাদের যেহেতু এত বড় মানটা আঁকতে কষ্ট লাগে, লিখতে কষ্ট লাগে, এই জন্য এটা ইকুয়ালস টু 1 একক ধরছি। এই জন্য দেখো ভাইয়া, এখানটার মধ্যে এটা ইকুয়ালস টু +1 লিখছে। এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় আপেক্ষিক চার্জ। কি বলা হয় এটাকে? এই যে এটা ইকুয়ালস টু 1 ধরে তুমি যে মানটা বের করলা, এটাকে আমরা তখন কি বলবো? এটাকে আমরা তখন বলবো আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ তাহলে জিনিসটা কি? আমরা আমাদের সুবিধার জন্য, আমরা আমাদের সুবিধার জন্য এই যে একটা মান ধরে কাজ করলাম, ওটাকে আমরা কি বলবো? আপেক্ষিক। ওটাকে আমরা কি বলবো? আপেক্ষিক। আমার কথা কি বুঝতে পারছি ভাইয়া বলো তো? আপেক্ষিক ওয়ার্ডটা মানে কি? আপেক্ষিক ওয়ার্ড মানে হচ্ছে এই যে তুমি যে ধরে নিছো না, এই ধরে নেওয়াটাকে আপেক্ষিক বলা হয় এই কেস। বুঝছো সবাই? বলো তো। এই তো সবাই একটু আমাকে জানাও তো, সবাই বুঝছি কিনা? গুড, এই তো ভালো ছেলেবেলা। এবার এখানটার মধ্যে দেখো তো, একইভাবে আমার এখানটায় হচ্ছে প্রকৃত প্রকৃত ভর দেওয়া আছে, আর এরপরে কি দেওয়া আছে? এখানটায় হচ্ছে আমার আপেক্ষিক ভর দেওয়া আছে। এখন আপেক্ষিক ভরের সাইডে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা কি? সেটা হইতেছে আমার এই যে এমইউ। এটা আসলে কি জিনিস একটু বলি, তোমরা আমাকে একটু বলো তো, যে যখন তোমরা হচ্ছে একটা জিনিস পড়ছিলা, যে আমরা যে কোনো কিছুতেই স্ট্যান্ডার্ড ব্যবহার করি, মনে করে দেখো, যেমন টাইমের স্ট্যান্ডার্ড কাকে ধরি? সেকেন্ডকে ধরি। টাইমের স্ট্যান্ডার্ড কে? সেকেন্ড। আবার আমরা একটু একটু ধরি কিনা বলতো, যে আমরা হচ্ছে লেংথ মাপি, লেংথ, দৈর্ঘ্য, ওটা মাপি কি দিয়ে? মিটার দিয়ে। তো একইভাবে তোমরা একটু আমাকে বলো তো, যে আমরা যখন পরমাণু ভরটর হিসাব করছিলাম, তখন মনে আছে কার্বন 12 এর 1/12 অংশ নিছিলাম, যে কার্বন 12 আইসোটোপে 1/12 অংশ নিছিলাম, সবার কি মনে আছে? ওই 1/12 অংশকে আমরা বলি হচ্ছে এমইউ। এম এর ফুল ফর্ম কি? এম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এম এর ফুল ফর্ম কি? অ্যাটমিক মাস ইউনিট, ওকে, এ এম ইউ, এটা ঠিক আছে। এবং এ ভরটা কত? এ ভরটা হচ্ছে 1.6 10⁻⁻27 কেজি। এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো, সেটা কিভাবে আসছে, কেন ধরা হয়, এগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। তার আগে একটু আমাকে বলো, এই পেজ থেকে কি কি পড়তে হবে, এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলেন তো ভাইয়া। ওকে, গুড গুড গুড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা সামনের দিকে আরেকবার একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, মলিকুলার উচ্চারণটা কি? মলিকুলার উচ্চারণ, মলিকুলার, আরে আচ্ছা আমি বলি শোনো, এই যে এই পরের পেজে লেখা আছে, যারা এওমিও এখনো বুঝো নাই, এটা এখানে আমি আবার লিখছি, সমস্যা নাই রে ভাইয়া, আমি আরেকবার বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন কাজ করতেছি, মনে আছে আমরা মোলে আপেক্ষিক পারমাণবিক ভরটা যে বের করি,
ওই ভরটা বের করার সময় কি করছিলাম, এই দেখো মৌলের একটা পরমাণুর ভরকে কার্বন 12 এর 1/12 অংশের ভর নিয়ে কাজ করছি না। তো এই কার্বন 12 এর 1/12 অংশের ভর কি আমরা বলি হচ্ছে 1 AMU। AMU এর ফুল ফর্মটা কি, অ্যাটমিক মাস ইউনিট। এখন তোমাদেরকে কোশ্চেন থাকতেই পারে যে ভাইয়া কেন আমরা কার্বন 12 এর 1/12 অংশ, এটা কি কেন হচ্ছে আমরা ধরে কাজ করতেছি, কেন আমরা অন্য কিছু নেই নি, কেন আমরা হাইড্রোজেনের 1/12 অংশ নেই, 1/1 অংশ নেই নি, তাই না? ব্যাপারটা হচ্ছে আগে কিন্তু হাইড্রোজেনও ইউজ করা হইতো। আমি তোমাদের একটু বুঝাই বলি ইতিহাসটা। সবার আগে আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করতাম, এরপরে অক্সিজেনের 16 এর 1/16 নিয়ে কাজ করতাম, এরপরে আসছে হচ্ছে কার্বন 12 এর 1/12। তাহলে কোশ্চেন হচ্ছে এই তিনটার মধ্যে কেন হচ্ছে আমরা কার্বন 12 এর 1/12 অংশের মানটা দেই, কেন বলতো? কারণ হচ্ছে এই লাস্টেরটা দিয়ে সবচাইতে হচ্ছে অ্যাকুরেট মান পাওয়া যাচ্ছিল। কারণ বুঝো আমাদের কেমিস্ট্রিটা কিন্তু কি হয়েছে, আমরা আগে হইতেছে আমরা পরীক্ষা করছি, পরীক্ষার কাছাকাছি যেটা দিয়ে মান বের করছি ওইটা দিয়ে তো সূত্রগুলো আসছে নাকি, এটাকে সবাই বুঝি কিনা, যে আমরা পরীক্ষা করছি ওই পরীক্ষার সাথে সাথে সূত্রগুলো বের করছি। এখন সবচাইতে কাছাকাছি অ্যাকুরেট যে মানটা আছে, ওই অ্যাকুরেট মানটা কারে দিয়ে পাওয়া গেছে, ওই অ্যাকুরেট মানটা পাওয়া গেছে কার্বন 12 এর 1/12 অংশ দিয়ে। এই জন্য আমরা এটা দিয়ে কাজ করতে চাইতেছি। ঠিক আছে, তাহলে সবাইকে বুঝছি কেন এটা দিয়ে কাজ করতে চাইছি বলতো, কারণ হচ্ছে আমরা অ্যাকুরেট মানটা সবচেয়ে বেশি এটা দিয়ে পাওয়া গেছে। সবাই কি বুঝতে পারতেছি আমার কথা, একটু বলেন তো। ঠিক আছে, তোমরা বুঝো উপরে গুলা দিয়ে করলেও কিন্তু হইতেছিল, কিন্তু তাও কেন ব্যবহার করতেছি না, কারণ ওইখানে একটু ত্রুটি থাকে। আমরা বলো আমরা কোনো কাজ এত কষ্ট করে কইরা তার মধ্যে ত্রুটি থাকো, এটা কি আমরা চাই? বলতো আমরা কি চাই ত্রুটি থাকুক? চাই না। এই জন্য আমরা ওইখানটার মধ্যে ওইটা ব্যবহার করি নাই। ওকে ওকে, তাহলে এইখানটার মধ্যে কি বলছি, এখানটার মধ্যে বলছি এমইউ মানে কি, এমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এমইউ কি জিনিস, এটা হচ্ছে কার্বন 12 এর 1/12 অংশের ভরটা। এটার কাজ কি, এটা কাজ হচ্ছে মৌলের আপেক্ষিক ভরটা বের করা। আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে মনে করে দেখো তো, ওই যে মনে আছে কিনা যে আমাদের অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের ভর সংখ্যা অক্সিজেনের ভর কত 16, বা হচ্ছে আমার আমার যে হচ্ছে কার্বনটা আছে এটা ভরটা কত 12। এই যে ভরগুলা পাই, এই ভরগুলা কোত্থেকে আসতেছে, আমরা ওটা বের করার জন্য একটা ফর্মুলা ইনভেন্ট করছি, যে ফর্মুলাটা তোমরা অলরেডি জানো। তাহলে এখন তোমরা আমাকে বলো, একটা পরমাণুর ভর দেয়া আছে, এইটার সাথে অপর মৌলটা বের করতে বলছে। দেখো সুন্দর করে, তাহলে আমরা কি করব, মৌলের উপরে সূত্র দেওয়া আছে, সবাই খেয়াল করো, এটা কিন্তু 9-10 ইজি সূত্র। হ্যাঁ, যে একটা পরমাণুর ভরকে কার্বন 12 এর 1/12 দ্বারা ভাগ করে দিলে কি পাওয়া যাবে, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা পাওয়া যাবে। ওকে, আমি আরেকবার বলতেছি, খেয়াল করবা, মৌলের তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে বের করব, আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করার সূত্রটা হচ্ছে, উপরে কি থাকবে, উপরে থাকবে একটা পরমাণুর ভর, তার আগে লিখো একটা পরমাণুর ভর, লিখলাম। নিচে কি থাকবে, নিচে হবে হচ্ছে আমার এই যে কার্বন 12 এর 1/12 অংশের ভর, এটা কেজিতে দেওয়া আছে, গ্রামে নিলে কত হবে একটু বলতো, 1.66 10 ইনভার্স 24 গ্রাম। এটা কত আসলো, এটা আসলো 1.66 10 ইনভার্স 24 গ্রাম। সবাই একটা অ্যান্সার বের করে ভাইকে একটু চ্যাট বক্সে বলেন তো কত আসে, একটু চ্যাট বক্সে বলেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু ভর কত আসে, এটার ভর কিন্তু আসে 16, তাই না? এই বলো ভর 16 কার আছে, ভর 16 কার, অক্সিজেনের। গুড, ভর 16 কার, অক্সিজেনের। আচ্ছা ঠিক আছে, এবং এর কোনো ইউনিট কি থাকবে কি থাকবে না বলতো, উপরেও গ্রাম নিচেও গ্রাম, কাটাকাটি হয়ে যায়, তাহলে এর কোনো কি নাই, এর কোনো ইউনিট নেই। সবার কাছে দেখো এই পেজ থেকে কিন্তু আমরা একটা ম্যাথ ক্লিয়ার করে ফেললাম। আবার এই পেজে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, এটাও ক্লিয়ার করে ফেললাম। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু ভাইকে বলো তো। আচ্ছা শোনো আমি তোমাকে বলি, তোমাদের অনেকজনই অনেক কোশ্চেন করতেছো, তো তো এখন হয়েছে কি যে আমরা অনেক সময় আমার মানে এতজনের কোশ্চেন অ্যান্সার দিতে গেলে ক্লাস নিতে পারবো না আসলে, বুঝছো? তো হালকা কিছু কোশ্চেন থাকলে, ছোট ছোট কোশ্চেন থাকলে আমি অ্যান্সার না দিলে একটু কষ্ট করে তোমরা ইয়া করো আর কি, একটু কষ্ট করে তোমরা হচ্ছে একটু কিউএনএ তে কোশ্চেন করো। হ্যাঁ, কিউএনএ তে কোশ্চেন করো। ওকে, আচ্ছা নাইস। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কি? ওকে গুড। হ্যাঁ পারে, কিন্তু মুন্না সবচেয়ে বেশি 16 কার হয়, অক্সিজেন। ঠিক আছে, 16 হইলো কিভাবে একটু পড়ে নিবা। হ্যাঁ, একটু ভাষায় ভালো মতন ছকটা পড়বা, যে দেখবা ছকের মধ্যে লেখাই আছে যে আমার অক্সিজেনের ভরটা কত 16। হ্যাঁ, তোমাদের দেখবা সবগুলো ওই যে পারমাণবিক ভরে একটা ছক আছে, ওই ছকটা একটু ভালো মতন পড়বা। হ্যাঁ ভাইয়া, ওকে গুড। তাহলে আমরা সামনের দিকে আগাবো, এবার খেয়াল করো এখানটার মধ্যে এইভাবে এবার আমরা কাজ করব। এবার তোমরা একটু আমাকে বলবা, এইখানটার মধ্যে এই যে উপরে যে সংকেতটা আছে, এখানে জেড দ্বারা জানি কি বুঝায়,
বলতো জেড দ্বারা কি বোঝায়, পারমাণবিক সংখ্যা নাকি প্রোটন সংখ্যা, একটু ভাইকে বলতো। অ্যাটম কার সংখ্যা বোঝায় বলতো, পারমাণবিক সংখ্যা বোঝায়। গুড। পারমাণবিক সংখ্যা মানে জানি কি, অনেকের মনে নাই থাকতে পারে। পারমাণবিক সংখ্যা মানে কি, এটা মানে হচ্ছে আমার প্রোটন সংখ্যা। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার প্রোটনের সংখ্যাটা, হ্যাঁ, প্রোটনের সংখ্যাটা। আর এ মানে কি জানি বলতো, এ মানে হচ্ছে ভর সংখ্যাটা। এই ভর সংখ্যা জানি, ভর সংখ্যাটা, ভর সংখ্যা মানে কি বলতো, প্রোটন আর নিউট্রনের যোগফল। সবার কি মনে আছে, একটু ভাইকে বলো না, সবার কি ঠিকঠাক মনে আছে কিনা? ওকে গুড। আর আমাকে বলো তো, সবাই একটু আমাকে বলবা, প্লাস মাইনাস আছে মানে কি, সে ইলেকট্রন দান বা গ্রহণ করছে। জনগণ তোমরা আমাকে একটু বলো তো, ইলেকট্রন যদি দান করে তাহলে সে কি চার্জ হয়ে যায়, প্লাস নাকি মাইনাস? কি চার্জ হয়ে যায়, প্লাস। এই তো গুড, ভালো ছেলে বলে। আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হয়ে যায় বলতো, তাহলে সে হয়ে যায় মাইনাস চার্জ। এই তো গুড। আর এবার ছোট্ট করে আমাকে একটু বলো তো ভাইয়া, উপরে আছে প্রোটন প্লাস নিউট্রন, নিচে আসে শুধু প্রোটন, তাহলে নিউট্রন কেমনে বের করে বলো তো, কেমনে বের করে, উপরেরটা মাইনাস নিচেরটা, মানে এ মাইনাস জেড, তাই না? এ মাইনাস জেড যদি করে তাহলে কি পাবো, নিউট্রন নাম্বারটা বের করবো, ঠিক আছে? ওকে। ওকে জনগণ, সবাই হচ্ছে বুঝতে পারছো কিনা? গুড। একটা এক্সাম্পল দেই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, ধরো তুমি কাজ করলে অক্সিজেন 8 16 2 মাইনাস এটা নিয়ে, তাহলে আমাকে বলেন প্রোটন নাম্বার সবার কত, প্রোটন কত, বাম সাইডের নিচেরটা, তাহলে প্রোটন কত, সবাই একটু রেসপন্স করেন দেখি, কত এটা, 8, তাই না? প্রোটন সংখ্যা হচ্ছে 8। এরপরে এখানটা আমাকে বলেন ইলেকট্রন সংখ্যা, প্রোটন আর ইলেকট্রন সমান হইতো, তো লিখলাম 8। আর ইলেকট্রন যেহেতু 2 মাইনাস, তার মানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, দুইটা, এর জন্য আরো 2 যোগ, তাহলে 10। ক্লিয়ার কিনা সবাই? দেখো বাম সাইডে উপর, ডান সাইডে উপর লিখে রাখছি 10টা, তাই না? আর নিউটন কেমনে বের করে বলতো, উপরেরটা মাইনাস নিচেরটা, মানে কি 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8। সবাই কি ক্লিয়ার কাট বুঝতে পারছি কিনা ভাইকে বলতো? বুঝছি। ইন কেস কেউ এখন নিউট্রন বের করাটা না বুঝলে আমি আরেকবার বলি। দেখো তো, এবার এ প্রোটিয়ামের মধ্যে উপরেরটা মাইনাস নিচেরটা যদি করি তাহলে নিউট্রন নাম্বার কত হয় বলতো, 1 মাইনাস 1 মানে কত, 0, তাহলে নিউট্রন সংখ্যা 0। আবার এখানে আছে উপরে 2 নিচে 1, তাহলে নিউট্রন নাম্বার কত হবে, 2 মাইনাস 1 ইকুয়ালস টু শুধু 1, মানে ডিউটোরিয়ামের নিউট্রন আছে একটা। আবার ট্রিটিয়ামে তাহলে কয়টা আছে একটু বলেন দেখি, ট্রিটিয়ামে কয়টা আছে আপনারা বলেন। এই তো শিফা অ্যান্সার দিয়ে ফেলছেন, তারপর উদয় অ্যান্সার দিচ্ছেন, রিদওয়ান সবাই অ্যান্সার দিচ্ছেন, গুড। অনেকে অ্যান্সার দিচ্ছেন, ফারিহা, সাদ, তামিম, সবাইকে থ্যাংক ইউ রে বাবা। তাহলে এখানে কত হবে, n এর যে মানটা আছে এটা কত হবে, 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। তাহলে এবার জনগণ আপনারা একটু আমাকে বলেন, এরকম টাইপের যে কোনো কোশ্চেন আসলে সবাই কি পারবেন কি পারবেন না? পারবেন, গুড। এই গুড, ভালো ছেলে, ভালো ছেলে, গুড, ভালো জনগণ। আচ্ছা, এবার এই কোশ্চেনটা আমি একটু, এই জায়গাটায় আছে, হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এনডিসি তে আসছে। তো এবার আমাকে একটু বলেন এইখানটার মধ্যে একটু আস্তে আস্তে, হ্যাঁ, একটু রেসপন্স করেন আমার সাথে সাথে, যে এই কোশ্চেনটা সবার কি পারা উচিত কি উচিত না, আপনারা বলেন। উচিত কিন্তু, হ্যাঁ। দেখেন এখানটা ইলেকট্রন সংখ্যাটা কত হবে, প্রোটনের সংখ্যাটা নিবেন, তারপরে যেহেতু প্লাস চার্জ তাহলে কি হবে, প্লাস চার্জ মানে কি, ইলেকট্রনটা কি করে দিছে, দান করে দিছে, তাহলে এখানে কত হবে, -1 মানে কত, 18। তাহলে এখানে অ্যান্সার কত হবে, বি নাম্বারটা মানে 18। সবাই কি বুঝতে পারছি, একটু ভাইকে বলেন তো, ঠিক আছে? সবাই পারবেন না বলেন তো একটু ভাইকে। 18, আরে গুড, সেরা অবস্থা, সেরা অবস্থা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে তাহলে আমাকে বলেন একইভাবে যদি আমি দিতাম ক্যালসিয়াম 2 প্লাস 20, তাহলে এটা কত হইতো একটু ভাইকে বলেন, এটার ইলেকট্রন সংখ্যা কত হইতো একটু ভাইকে বলেন, এর ইলেকট্রন সংখ্যাটা শুধু বলবেন, একটু ভাইকে বের করে বলেন। দেখো এখানে প্রোটন ছিল 20টা, তাই না? এই তো জনগণ টানা ঠিক অ্যান্সার দিচ্ছেন, গুড, টানা সবার ঠিক অ্যান্সার দিচ্ছেন, যে যতগুলা প্রোটন ততগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, তারপর +2, তার মানে দুইটা ইলেকট্রন কি হয়ে গেছে, দান হয়ে গেছে, তাহলে 18টা ইলেকট্রন। এই তো জনগণ, জোস জনগণ, তাই না? তো যারা যারা পারছো সবাইকে অনেক থ্যাংক ইউ রে ভাইয়া, ঠিক আছে? সবাইকে অনেক থ্যাংক ইউ। তো আগেরটা যারা বুঝো নাই ওদের জন্য আমি আরেকবার রিপিট করে দিলাম, এবার আই গেস সবাই বুঝতে পারছো। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ, আমরা সামনের দিকে যাব। এবার তোমরা একটা ম্যাথ একটু করবা, হ্যাঁ? ওকে, এবার তাহলে দেখো তো ভাইয়া, এই পোল কোশ্চেনটা আমি তোমাদের আগে একটু দেখতে চাই, হ্যাঁ, তুমি একটু সুন্দর মতো অ্যান্সার করার ট্রাই করো, তারপরটা হচ্ছে আমি পড়ে দিচ্ছি। আগে একটু রিডিং করে দিই পোল কোশ্চেনটা। NH4+ এর আয়নে, NH4+, তো সবাই চিনি নাকি, অ্যামোনিয়াম, মনে আছে? NH4+ অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। ওকে,
তো এ আয়নের ইলেকট্রন সংখ্যাটা সবাই হচ্ছে বের করবো আমরা, হ্যাঁ। কোয়েশ্চেন রিডিং করে দিলাম যেন তোমরা বলতে না পারো যে হচ্ছে কোয়েশ্চেন দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো আমি হচ্ছে পোল কোয়েশ্চেনটা এবার লঞ্চ করতেছি, সবাই হচ্ছে একটু ঠান্ডা মাথায় একটু বের করো, বের করে তারপরে একটু পোল কোয়েশ্চেন অ্যান্সারটা দাও। সবাই লঞ্চ করে ফেলছি, পোল কোয়েশ্চেন লঞ্চ করে ফেলছি, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দাও, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। তো ওরা হচ্ছে অনেক কোশ্চেন হচ্ছে কিউএনএ তে লিখতেছে, যেটা হচ্ছে চ্যাট বক্সে লেখা উচিত। আপনার সাথে মানে কমিউনিকেশন করার জন্য যে চ্যাট বক্স, এটা অনেকে হয়তো বা জানে না, অনেকে আজকে নতুন হয়তো বা জয়েন করছে আমাদের সাথে। তো আপনি যদি একটু ক্লিয়ার করতেন ওদের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের অলরেডি আমি অনেকবার বলতেছিলাম, আরেকবার বলি। সেটা হইতেছে যে আমি যখন কোনো কোয়েশ্চেন করব, হ্যাঁ, ওই কোয়েশ্চেনটা যে রেসপন্সটা আছে না, ওই রেসপন্সটা তোমরা করবা কোথায়? তোমরা করবা হচ্ছে চ্যাট বক্সে, CHAT চ্যাট যে অপশনটা আছে ওইখানে রেসপন্স করবা, হ্যাঁ। আর ধরো আমি একটা টপিক পড়ায় চলে গেছি, হ্যাঁ, তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে Q&A তে কোয়েশ্চেন করবা। ওকে, আমি অলরেডি 2-3 বার বলছিলাম, এখন আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, হ্যাঁ। ওকে নাইস। আচ্ছা ঠিক আছে, তো আমি আর টাইম দিচ্ছি না, তোমাদের একটু জনগণ একটু রেজাল্টটা দেখাই, হ্যাঁ। রেজাল্ট একটু সবাই দেখো, এই দেখো, আল্লাহ 79%, দেখছো একটুর জন্য আমাদের A+ হয় নাই, হ্যাঁ। একটুর জন্য আমাদের অ্যান্সারটা বি নাম্বারটা সবাই অ্যান্সার দিছো। দেখি যে আসলে কোনটা ঠিক, আমরা একটু করব, করে একটু দেখতে চাই যে কোনটা ঠিক, তাহলে বোঝা যাবে। ওকে, তো চলো একটু করে দেখি। দেখি এখানটার মধ্যে NH4+ আছে। আচ্ছা, এটা হলো NH4+, কি বের করতে বলছে? ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, এবার তাহলে জনগণ আমাকে একটু বলো তো, একটা নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন যে 7টা থাকে এইটুকু সবার ক্লিয়ার কি? সবাইকে আমি রেজাল্ট দেখাই ফেলছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সবার হচ্ছে 7টা আছে, এই দেখো 7টা আছে অলরেডি নাইট্রোজেনের। এরপরে হাইড্রোজেন 4টার জন্য আমার কয়টা ইলেকট্রন আসবে বলো তো? হাইড্রোজেন 4টার জন্য কয়টা আসবে? 4টা আসবে। আর এখানে আছে একটা প্লাস চার্জ, তাহলে প্লাস চার্জ হলে কি হয় বলতো? ইলেকট্রন দান না গ্রহণ? অ্যান্সার দিও তো দেখি, ইলেকট্রন দান না গ্রহণ? ইলেকট্রন দান হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার কত আসে দেখো তো, 7 আর 4 11, 11 থেকে 1 বাদ দিলে কত হয়? 11 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে আমাদের 10। সবার কি ব্যাপারটা ক্লিয়ার কি? ঠিক আছে, তো জনগণ বি নাম্বার যেটা অ্যান্সার দিছিলাম ওটা সবার ঠিক আছে, সবাইকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকে একটু বলো, একই ভাবে তোমাকে যদি আমি সালফেটটা দেই তাহলে পারবা কি? বলো তো একটু ভাইকে। আরেকবার বলবো, অবশ্যই আরেকবার বলবো, দেখো সালফেট এক্সাম্পলটা এই জন্য নিছিলে ভাইয়া। আমাকে বলো, একটা সালফারের মধ্যে প্রোটন 16টা, তার মানে ইলেকট্রন 16টাই হবে, সমস্যা নেই। আর একটা অক্সিজেনের মধ্যে আমার ইলেকট্রন কয়টা আছে একটু বলো দেখি। একটা অক্সিজেনের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 8টা, গুড। তাহলে হচ্ছে 8 আর কয়টা আছে এখানে? 4টা আছে, তাহলে 8 ইন্টু 4। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কি? বলো, একটা সালফারের 16টা ইলেকট্রন আছে, একটা অক্সিজেনের 8টা আছে, কিন্তু অক্সিজেন আছে 4টা, এই জন্য 4 গুণ। এবার আমাকে একটু বলো, মাইনাস চার্জ মানে কি? ইলেকট্রন দান নাকি গ্রহণ? একটু ভাগে বলো তো, ইলেকট্রন দান নাকি গ্রহণ? গ্রহণ, এই তো গুড। তাহলে এটা হচ্ছে +2, কেন? এটা হচ্ছে এই উপরের চার্জটার জন্য। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিছি। তাহলে এবার কত হয় সব একটা অ্যান্সার ভাই চ্যাট বক্সে বলেন তো। এই তো টানা অ্যান্সার দিচ্ছেন, গুড। এই তো ভালো জনগণ, 50। তাহলে বলেন, এই যে দুটা কোশ্চেন, এই দুটা কোশ্চেন কি খুব সহজ না? পারবেন না এরকম কোশ্চেন? দেখেন আপনাদের কিন্তু কনসেপ্টের মধ্যেই, খালি হইতেছে একটু জাস্ট নির্ণয় করা আমরা শিখে নিছি। ওকে, সবাই ক্লিয়ার আই গেস? ওকে, হ্যাঁ রে ভাইয়া, ওই যে অনেকবার হচ্ছে একজন একবার বুঝানোর পর আরেকবার হচ্ছে একটু বুঝাইতে বলছিল তো অনেকেই, এই জন্য আরেকটা এক্সাম্পল দিছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, সামনের দিকে যাবো তাইলে। এবার খেয়াল করো, এই পার্টটুকুর মধ্যে আমরা একটু পড়বো। এখন এখানে একটা ছোট্ট কথা বলি, ছোট্ট কথা হচ্ছে আমরা আইসোটোপটা অলরেডি সবাই জানি। আইসোটোপটা কি? যাদের লাস্টে যেহেতু প আছে, তাহলে কি সম হবে? প্রোটন সংখ্যাটা সেম হবে, প্রোটন সংখ্যাটা সেম হবে। একইভাবে তোমরা আমাকে বলো তো, আইসোটোন আর আইসোবারটা সেম কনসেপ্টের মধ্যেই পড়ে। যদি তুমি আইসোটোপটা পারো তাহলে তুমি আইসোবার আইসোটোনটাও পারবা, উল্টা আরো সহজ ওইগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে একটু দেখো, আইসোটোপের লাস্টে প, তাই প্রোটন সংখ্যা সেম। আইসোটোনের লাস্টে ন, তাই কি সেম? তাই হচ্ছে আমার নিউট্রনটা সেম। কি সেম? নিউট্রনটা সেম। তাহলে বলো আইসোবারের মধ্যে কি সেম হইতে পারে? তোমরা একটু বলো দেখি, কি সেম হইতে পারে? ভর সংখ্যাটা সেম, এই তো ভালো জনগণ, গুড। কি সেম হইতে পারে? আমার ভর সংখ্যাটা সেম হইতে পারে, এই তো গুড, ভর সংখ্যাটা সেম হইতে পারে। এবার তাহলে আমরা কি করব খালি জানো? এবার খালি তুলনা করব, তুলনা করে খালি মানটা বসাই দেবো, তাইলে কাজ শেষ। এবার তোমরা আমাকে একটু বলো তো,
এক নাম্বার এক্সাম্পলের মধ্যে উপরেও 58 নিচেও 58, তাহলে দুই কেসে ভর সংখ্যা যে সবার সেম আছে এটুকু সবার কাছে ক্লিয়ার কি বলো? ভর সংখ্যা যে সেম আছে সবার কাছে কি ক্লিয়ার বলো? তাহলে ভর সংখ্যা সেম থাকলে কোনটা হয়? উপরে তিনটার মধ্যে কোনটা হয় একটু ভাইকে বলো। ফুল ফোকাস দাও হচ্ছে আমার পড়ানোর দিকে, হ্যাঁ, আর রেসপন্স করা হচ্ছে চ্যাট বক্সে। ওকে, আচ্ছা, কোনটা হয় বলো তো? এটা হয় হচ্ছে আইসো বার। আইসো বার কারণ কি সেম, ভর সংখ্যা সেম। এবার তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, যে এখানটার মধ্যে আমার উপরে আর নিচে একটু খেয়াল করে দেখো তো। দুই কেসে প্রথমে আমরা সোডিয়াম নিয়ে কাজ করি। সোডিয়ামের কেসটায় আমার নিউট্রন সংখ্যা কেমনে বের করে? উপরেরটা মাইনাস নিচেরটা, মানে 23 মাইনাস 11, তাহলেও 12 আসে। ম্যাগনেসিয়ামের কেসেও যদি নিউট্রন বের করো তাহলে 24 মাইনাস 12 ইকুয়ালস টু 12। তাহলে দুই কেসে নিউট্রন যে সেম, এটুকু সবার ক্লিয়ার কিনা একটু ভাইকে বল। দুই কেসে নিউট্রন যে সবার সেম, এটা কি সবার ক্লিয়ার কিনা? গুড। তাহলে এটা কি হবে বলো তো? আইসো কি হবে বলো? নিউট্রন সেম হলে উপরে তিনটা কোনটা হয়? আইসোটোন। এই তো জনগণ, ভালো জনগণ, গুড। আচ্ছা, এই দুইটা আমি করে দিলাম। এবার তোমরা আমাকে একটু বলো দেখি তিন নাম্বারটা কি হবে? তিন নাম্বারটা কি হবে তোমরা বলো। তিন নাম্বারটা তো নিউট্রন সংখ্যা, যদি করে দেখো তাহলে দেখবা সবগুলা নিউট্রন 8 আসবে। তখন কি হবে? তাহলে ওটাও কি হয়ে যাবে? আইসোটোন। এই তো গুড, ভালো জনগণ, ভালো জনগণ, সবাই পারতেছে, গুড। তারপর একটা চার নাম্বারটা কি হবে একটু বলো দেখি ভাইয়া, সবাই একটা রেসপন্স করো ভাইয়ার সাথে। এটা কি হবে একটু ভাইকে বলো তো। এই তো ভালো ছেলে বেলে, ভালো ছেলে বেলে, গুড। তাহলে এখানে যেহেতু সবগুলোর কি সেম আছে, সবগুলা হচ্ছে প্রোটন নাম্বার সেম আছে। তাহলে প্রোটন নাম্বার যদি সেম থাকে তাহলে ওটা কি হবে বলতো? ওটা হয়ে যাবে হচ্ছে আইসোটোপ। এটা কি হয়ে যাবে? আইসোটোপ। এই তো ভালো ছেলে বেলে, গুড, ভালো ছেলে বেলে। আচ্ছা, তারপর কি হবে বলতো? লাস্টেরটা একটা এক্সট্রা কনসেপ্ট, এটা হচ্ছে আমি তোমাদের একটু বুঝাই দিই। এখন তোমরা আমাকে বলো, প্রোটন সেম হইছে, ভর সংখ্যা সেম হইছে, সবগুলা সেম হইছে, তাহলে কোন একটা কেসে ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে এটা পসিবল কিনা বলো তো? ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে ওটাকে কি বলতে পারি বলতো? আইসো ইলেকট্রনিক। এটাকে কি বলতে পারি বলতো? আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, আইসো কি বলতে পারি? ইলেকট্রনিক বলতে পারি। আরে জোস। তাহলে এবার তোমরা আমাকে বলো, একটু আগে ইলেকট্রন বের করা শিখছো, প্রথমটার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হবে? 11 মাইনাস 1 মানে 10। দ্বিতীয়টার ক্ষেত্রে কত ইলেকট্রন সংখ্যা? 9 প্লাস 1 মানে 10। তৃতীয়টার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত বলতো? 12 মাইনাস 2 মানে 10। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু ভাগে বলো তো। সবার কি ক্লিয়ার? ওকে, ওকে, নাইস। তোমাদের এইচএসসি এসএসসি লেভেলের জন্য এতটুকুই দরকার। সবাই একটু জাস্ট আমাকে দেখে বলো যে এই পেজটা সবার কাছে বুঝছে কিনা। বুঝলে একটু চ্যাট বক্সে ভাইকে ওয়াই লিখে ফেলো, সুন্দর করে ওয়াই লিখে ফেলো। গুড, এই তো ভালো ছেলে বেন। ওকে, ভালো জনগণ, গুড, ভালো জনগণ। আচ্ছা, এবার তাহলে সামনের দিকে যাব। এবার হচ্ছে আমাদের ওই যে পার্সেন্টেজের ম্যাথটা আসছে, তাই না? এটা আমরা সবাই পারি। এবার তোমরা আমাকে বলো দেখি একটু। হ্যাঁ, আচ্ছা, না আইসোমারটা তোমাদের লাগবে না। আইসোমারটা হচ্ছে তোমরা হইতেছে ইন্টারে গেলে পড়বা, হ্যাঁ, যতটুকু লাগবে এখানে বলে দিছি। দেখো, এখানটা লাস্টেরটা আরেকবার বলে, অনেকে জিজ্ঞেস করছো। এটা হচ্ছে যদি একাধিক পরমাণুর ইলেকট্রন সংখ্যা সেম হয় তাদেরকে আইসো ইলেকট্রনিক বলে। যেমন সোডিয়াম প্লাস ইলেকট্রন 10টা, F মাইনাস ইলেকট্রন 10টা, এটা ইলেকট্রন 10টা, এদেরকে কি বলবো? আর ইলেকট্রন সংখ্যা সেম, তাই এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। ওকে, যারা বুঝো নাই এবার খেয়াল করলাম। ওকে, আইসোমারটা তোমাদের লাগবে না, ওটা ইন্টারে গেলে পারবা, হ্যাঁ, ওটা এখন না, ওটা ইন্টারে গেলে পারবা। ওকে, আচ্ছা, গুড। তাহলে এখন আমরা সামনের দিকে যাব, সবাই একটু খেয়াল করবা। এবার জনগণ তোমরা একটু আমাকে বলো তো, এটা তোমাদের বইয়ের ম্যাথ সরাসরি, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খালি রাখছি। তাহলে তোমরা একটু আমাকে বলো যে দুইটা আইসোটোপ মিলে মোট কত পার্সেন্ট আছে? 100%। তাহলে তুমি যদি হচ্ছে 2963 কে যদি x% ধরো, তাহলে আমাকে বলো তো কপার 2965 এটা কত পার্সেন্ট আছে বলো তো? 100 মাইনাস x% আছে না? বুঝি কিনা? আমরা কি বলছিলাম, দুইটা মিলে, দুইটা আইসোটোপ মিলে মোট কত, যেহেতু প্রকৃতিতে দুইটা আইসোটোপ, তাহলে দুইটা মিলে মোট পার্সেন্ট কত? 100। তাহলে একটা x হলে আরেকটা বাই ডিফল্ট কত হয়ে যাবে? 100 মাইনাস x। তো সবাই ক্লিয়ার নাকি? সবার কাছে ক্লিয়ার, এই তো গুড। এবার তোমাদের একটু মনে করাই দেখি, হ্যাঁ, মনে করাই দিই একটু। যখন তুমি কি করছো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করছো, এটা তোমাদের একদম সরাসরি বইয়ের জিনিস, আমি একটু মনে করাই দিচ্ছি। হ্যাঁ, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, একটু দাঁড়াও, লেখাটা একটু কেটে গেছে, একটা সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, গড়
আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর। বলতো বের করার সিস্টেমটা কি ছিল? সবাই একটু মনে করাই দিই। হ্যাঁ, সিস্টেমটা ছিল প্রত্যেকটা ভর সংখ্যাকে তাদের পার্সেন্টেজ দিয়ে গুণ। তাহলে প্রত্যেকটা ভর নাও, তাদের পার্সেন্ট দিয়ে গুণ দাও। তাহলে বলো 65 এর সাথে কত গুণ দিবা, একটু ভাগে বলো তো। 65 আছে, এর সাথে কত গুণ দিবা, একটু ভাগে বলো। এই তো প্রত্যয় সবার আগে অ্যান্সার দিছো, তাবাসসুম, তারপর হচ্ছে জিশান, সবাই ভালো মতো অ্যান্সার দিছো, তাই না? প্রত্যেকটা ভরকে কি করতেছি, তাদের পার্সেন্টেজ দিয়ে গুণ দিচ্ছি, তাই না? তাহলে এখানে গুণ দিলাম কত, এখানে আসলো হচ্ছে 100 মাইনাস এক্স ইন্টু ভর কত ছিল 65, এই ভরটাকে তার পার্সেন্টেজ, এই ভরটাকে তার পার্সেন্টেজ, ডিভাইড বাই কত 100। তাহলে এখানটার মধ্যে কোশ্চেনে অলরেডি এই বাম সাইড টুকুর মান কত দেওয়া আছে কোশ্চেনে, বলো তো। কোশ্চেনে অলরেডি গিভেন হচ্ছে এই মানটা কত, এই মানটা হচ্ছে 63.5। তাহলে বলো এটা সলভ করলে আমরা কি এক্স এর মানটা বের করতে পারবো কিনা, একটু ভাগে বলো তো। পারবো, গুড। তাহলে এটা যদি সলভ করো তাহলে কি পাবা জানো, এটা সলভ করে দেখবা তোমরা পাবা হচ্ছে প্রপার 2963, এটা আসবে এক্স ইকুয়ালস টু আসবে 75, আর এখানে হচ্ছে 2965 ইকুয়ালস টু 100 মাইনাস এক্স মানে কত 25। আচ্ছা জনগণ, তোমরা যদি কেউ এই 65 কে এক্স আর 63 কে 100 মাইনাস এক্স ধরে করতা তাহলে কি হইতো না বলো তো? হয়তো কিন্তু, হ্যাঁ। অর্থাৎ কেউ যদি উল্টাটা ধরতা তাও কিন্তু হয়তো, তো টেনশনের কোনো কারণ নাই। অনেকে দেখলাম চ্যাট বক্সে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া উল্টা ধরলে হবে কিনা। হ্যাঁ রে ভাইয়া, উল্টা ধরলে হবে। যে কোনো একটাকে এক্স ধরলে অপরটা 100 মাইনাস এক্স হবে। তাহলে তুমি কনসেপ্টটা বুঝবা যে প্রত্যেকটার ভরকে তাদের কি দিয়ে গুণ করবা, তাদের পার্সেন্ট দিয়ে গুণ করবা। গুণ করে তোমার সলভ যেটা আসে তুমি সলভ করবা। ভয় পাওয়ার কিছু নাই রে ভাইয়া, বুঝছো? যতক্ষণ পর্যন্ত তোমার কনসেপ্ট ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে, আচ্ছা। এবার তাহলে আমরা সামনের দিকে যদি যাই, একটু খেয়াল করো। 100 দিয়ে ভাগ দিলাম কেন বলতো, কারণ পার্সেন্টেজ ছিল। পার্সেন্ট থাকলে 100 দিয়ে ভাগ দিতে হয়, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, গুড। ঠিক আছে, আচ্ছা। দেখ, এই কোশ্চেনটা তোমরা একটু করবা, আমি একটু রিডিং করে দেই, তারপর তোমরা কইরো, সমস্যা নেই। হ্যাঁ, এখানটা দেখো এ দেওয়া আছে, এখানটায় দুইটা আইসোটোপ দেওয়া আছে, পরিমাণ যথাক্রমে দেয়া আছে, পার্সেন্টেজ দেয়া আছে। তাহলে এই মৌলটার পারমাণবিক ভর বের করতে বলছে। তাহলে বলো এই মৌলটার পারমাণবিক ভর কি সবাই বের করতে পারবেন কি? আমি কোশ্চেনটা রিডিং করে দিচ্ছি। হ্যাঁ, পারমাণবিক ভর ইকুয়ালস টু কি করবেন বলেন তো, এখানটার মধ্যে প্রত্যেকটার ভরকে পার্সেন্টেজ নিয়ে কাজ করবেন। ওকে, গুড। তাহলে আমি কোশ্চেনটা পড়ে দিলাম, এবার আপনারা একটু ঠান্ডা মাথায় করবেন। এইবার আমি পোল কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি। এই পোল কোশ্চেনটা লঞ্চ হয়ে গেছে, সবাই একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করেন। হ্যাঁ, তাড়াহুড়া কিছু নাই। আমি কিন্তু অ্যান্সার বলি নাই, খালি তোমাদের বলতেছি যে এইখানে পারমাণবিক ভরটা বের করতে বলছে আর পার্সেন্টেজটা দেওয়া রিডিং করে দিছি। কারণ অনেকের নেট প্রবলেম থাকতেই পারে রে ভাইয়া, ঠিক আছে? ওরা দেখা যায় যে অনেক সময় পোল কোশ্চেন থেকে কোশ্চেন দেখতে পারে, এই জন্য একটু পড়ে দেওয়া, আর কিচ্ছু না। ওকে ভাইয়া, ওকে। আমি আরো হচ্ছে মোটামুটি হচ্ছে তোমাদের আরো অনেক টাইম দিব, তো আরো হচ্ছে 30-40 সেকেন্ড নাও, আস্তে আস্তে ম্যাথটা করো। তাও হ্যাঁ, মাত্র হচ্ছে আমি দেখতেছি 25% মানুষ ভোট দিছো। হ্যাঁ, তো বাকিরাও একটু ভোট দাও, একটু টাইম নাও, কিন্তু ম্যাথটা করো যেন সাথে সাথে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, দেখো আমি কোশ্চেনও নিজে করতেছি, অ্যান্সারও নিজেই দিচ্ছি, তাই না? যেন তোমাদের কি হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা। না না, আমি কিছু বলতেছিলাম না মাঝখানে ভাই, এত হাইপার হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি মাঝখানে একটু কিছু বলি নাই তোমাদের অ্যান্সার করার জন্য, এই জন্য। ওকে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, তিনটা মৌল দিলে তিনটা মৌলের পারমাণবিক ভর, তিনটা মৌলের ভরকে তাদের পার্সেন্টেজ দিয়ে গুণ দিবা, সবকিছু মান দেওয়া থাকবে না ভাইয়া। এত ভয় পাওয়ার কিছু না। আচ্ছা, তোমরা কি মনে করো বলো তো, যে লাইক কোশ্চেনে অর্ধেক দিয়ে তোমাদের বাকি অর্ধেক কোশ্চেন ছাড়াই অ্যান্সার করতে বলবে নাকি? না রে ভাই, কোশ্চেন সবসময় ফুলফিলি দেওয়া থাকবে, কোশ্চেন নিয়ে অত টেনশন করতে হবে না। ওকে, তুমি খালি কনসেপ্ট ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই পারবা, তাই না? ওকে, আচ্ছা। এবার দেখো আমি তোমাদেরকে হচ্ছে একটু সুন্দর করে আর টাইম দিব না। হ্যাঁ, এখানটায় পোলটা ইন করে দিচ্ছি, এই যে রেজাল্ট দেখাই। এবার দেখো জনগণ, আমাদের কিন্তু এবার কিন্তু 85 উঠে গেছে, মানে এ প্লাস পাইছি আমরা, তাই না? দ্যাটস অলসো এ গুড থিং। ওকে, তাহলে হচ্ছে এবার আমরা পড়তে বসে, একটু যারা পারেন নাই, হ্যাঁ, ওদেরকে একটু পড়ে দিব। ওকে, দেখেন কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে, একটু যদি একটু মনোযোগ দেন। কি বলা আছে, যে প্রথমটার ভর ইনটু তার পার্সেন্ট, তাই না? তাহলে প্রথমটার ভর ইনটু তার পার্সেন্ট,
প্লাস কত দ্বিতীয়টার ভর ইনটু তার পার্সেন্ট। ওকে, তাহলে সবাই কি হচ্ছে পারবেন না বলেন তো? এখানে কত আছে 60 ছিল তার 60 ছিল তার ভরটা বি এর সেকেন্ড আইসোটোপটার, এবং তার পার্সেন্টেজ কত 40। যেহেতু পার্সেন্টেজ তাই হচ্ছে 100 দিয়ে ভাগ করছি, শতকরা থাকলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 59.4%। গুড। তাহলে বলেন পার্সেন্ট না সরি 59.4 হবে, বলে পার্সেন্ট দিয়ে ফেলছি ভাইয়া। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে এই বি নাম্বারটা। তো সবাই কি হচ্ছে বুঝতে পারছেন কিনা একটু ভাইকে বলেন তো? অনেকে বলতেছিলেন যে আরেকবার রিপিট করেন, এবার ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া? আচ্ছা শোনো, আমাদের যে কোর্সটা, হ্যাঁ আমাদের কোর্সটা আমরা সবসময় চেষ্টা করতেছি ফুল বইয়ের কনসেপ্টটা ক্লিয়ার রাখা। জানো তুমি চিন্তা করো তো, যে এই যে চ্যাপ্টারটা আছে এটার হইতেছে যদি হচ্ছে শর্ট সিলেবাস, মানে ফুল সিলেবাস যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এবার ফুল নেক শর্ট নেক আমার কি কোনো সমস্যা আছে একটু ভাইকে বলো তো? কোনো সমস্যা কিন্তু নাই। এই জন্য আমরা কি চেষ্টা করব জানো, আমরা চেষ্টা করব যে হচ্ছে এই ফুল সিলেবাসটা নিয়ে একটু ঘাটাঘাটি করা, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে গুড গুড, থ্যাংক ইউ রে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে সামনের দিকে যদি আমরা একটু যাই, এবার এখানে অনেকগুলা পরমাণু মডেল টডেল দেয়া আছে, তো এই মডেল গুলা নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। হ্যাঁ, তো সবার প্রথমে হচ্ছে বিজ্ঞানী জন ডাল্টন আসছেন। উনি কি করছেন? উনি সবার আগে হচ্ছে পরমাণু মডেল যে হইতে পারে, মানে পরমাণুর যে গঠন নিয়ে আমাদের আরো কাজ করা দরকার, এই দিকে হচ্ছে আমাদের ফোকাসটা উনি সর্বপ্রথম টানছে। হ্যাঁ, যে ওই যে তোমরা পড়ছো না ক্লাস 8 এ থাকতে জন ডাল্টন পড়ছিলাম, মনে আছে না? বলতো বলতো। হ্যাঁ ওকে গুড। ওকে, তাহলে এই জায়গাটার মধ্যে কাজ করতেছি আমরা। তো এখন এই যে জন ডাল্টন নিয়ে আমরা কাজ করলাম, এটার দিকে উনি সবার প্রথমে পরমাণুর দিকে ফোকাস করছেন, যেটা গঠন নিয়ে কাজ করা দরকার। এরপরে কি হয়েছে বলতো? এরপরে সবার প্রথম হচ্ছে ওই যে বিজ্ঞানী হচ্ছে কি, বিজ্ঞানী হচ্ছে থমসন আরেকটু ফোকাস করছে। উনি কি করছে জানো? উনি করছে হচ্ছে, হ্যাঁ একই রাত একই সমস্যা নেই ভাইয়া। এখন থমসন কি করছে? থমসন বলছে যে ওই যে পাম পুডিং মডেল তোমরা শুনছো না, যে আমাদের কি হয় ওই যে আমাদের একটা পুডিং এর উপর যেমন কিসমিস 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 থাকে, ওই রকম ভাবে কি বলছে উনি, যে আমার এখানটার মধ্যে মাইনাস চার্জ গুলা আছে। তো এখানে উনি সর্বপ্রথম একটা খুবই ভালো কাজ করছেন, যে উনি সর্বপ্রথম হচ্ছে ধনাত্মক ঋণাত্মক চার্জের দিকে আমাদের ফোকাস টানছেন। এর আগে কিন্তু আমাদের ধনাত্মক ঋণাত্মক চার্জ দিকে অতটা কিন্তু কি ছিল না, আমাদের আমাদের অত ফোকাস ছিল না। এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড আর বোর নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করছি। রাদারফোর্ড কি বলছে বলতো? রাদারফোর্ড সর্বপ্রথম বলছে যে আমার কেন্দ্রে কি থাকে, আমার কেন্দ্রে কিন্তু হচ্ছে নিউক্লিয়াস থাকে। কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরে, আমার ইলেকট্রন হচ্ছে ঘুরতেছে, তাই না? বলো, এই কথা উনি বলছে না? তো এই গঠনটা থেকে আমরা পড়াশোনা শুরু করছিলাম। এরপরে এটাকে আরো হচ্ছে একটু একটু কিছু ভুল ছিল, ওটাকে আরেকটু মডিফাই করছে কে? নিলস বোর। নিলস বোর রেখেছে সর্বপ্রথম কার ফর্মুলা আসছে বলেন তো? যে ইলেকট্রন কিসে ঘুরতেছে? নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে। এই জনগণ তোমরা একটু বলো, এই নির্দিষ্ট শক্তি স্তরকে আমরা কি বলি? নির্দিষ্ট শক্তি স্তরকে যেটা আমরা কি বলি? শেল বলি। এই তো গুড, ভালো জনগণ, ভালো জনগণ গুড। এই নির্দিষ্ট শেলকে কি বলি আমরা? শেল বলি, তাই না? অরবিট বা শেল, অরবিট বললেও হবে, শেল বললেও হবে, দুইটাই ঠিক, দুইটাই ঠিক। ঠিক আছে, এই তো গুড গুড, এই তো গুড, সেরা সেরা অবস্থা। হুম, এই তো এবার তাহলে আমরা এগুলা নিয়ে হচ্ছে ডিটেলস আলোচনা করব। জনগণ একটু রেডি হয়ে যাও, হ্যাঁ জনগণ একটু রেডি হয়ে যাও। এবার দেখো, এইখানটার মধ্যে আমরা এটা নিয়ে কাজ করব। এই তোমরা একটু আমাকে বলো তো, ছোট্ট করে একটু তোমরা আমাকে বলো তো, যে আমাদের মনে আছে কিনা যে এই রাদারফোর্ড পরমাণু মডেলকে যেন আরেকটা কি মডেল বলা হয়? সৌর মডেল বলা হয়। এই তো আমি জিজ্ঞেস করে আগে অ্যান্সার দিতেছি, বাহ সেটা। সৌর মডেল বলা হয় কেন বলো তো? কারণ সৌর জগতের সাথে তুলনা করে আসছে, তাই না? এবার দেখো, এই বাম সাইডে সবকিছু বলা আছে, যে কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস আছে। এরপর এই নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে বলতো? প্রোটন আর নিউট্রন, তাই না? কি কি আছে নিউক্লিয়াসের মধ্যে? প্রোটন আর নিউট্রন আছে। আর ইলেকট্রন গুলা বিভিন্ন কিসে ঘুরতেছে? অরবিটের মধ্যে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে সবার কি এই পর্যন্ত ঠিকঠাক মতো বুঝা গেছে কিনা একটু ভাইকে দেখে দেখে বলো তো? দেখো সবকিছু কিন্তু এখানে লিখে দিছি, হ্যাঁ, যে আমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, এবং ইলেকট্রনটা কিসে ঘুরতেছে? অরবিটের মধ্যে ঘুরতেছে, এবং এই অরবিটটাকে শেলও বলা যাবে, কোনো সমস্যা নেই। বলো রাদারফোর্ড পরমাণু মডেল কি সবার মনে পড়ছে কিনা একটু ভাইকে বলো তো? পড়ছে, গুড গুড, এই তো গুড, নাইস। ক্লাস 8 থেকে পড়তেছে, এটা যদি এখন মনে না পড়ে তাহলে কখন মনে পড়বে, তাই না? তাও একটা কথা, লজিক্যাল। আচ্ছা
সামনের দিকে যাই, ঠিক আছে। আচ্ছা, এই শালটা নিয়ে কোনো টেনশন নিও না ভাইয়া, শাল তোমাদের বইয়ে যেটা আছে এটা দিও, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হাসান ভাইয়া, তুমি অনেকবার জিজ্ঞেস করছো, তারা নাই, হ্যাঁ শাল একটা দিও, না বইয়েরটা দিও, ওকে। আচ্ছা, এবার দেখো এইখানটার মধ্যে হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা লেখা আছে, ওকে। এখানে সীমাবদ্ধতা গুলো একটু খেয়াল করো, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। যে ফার্স্টে কি বলছে, ফার্স্টে বলছে যে আমার কেন্দ্রীয় নিউক্লিয়াস আছে যার মধ্যে সমস্ত চার্জ আছে। এখন কিন্তু আমাকে বলো, পরমাণু নিরপেক্ষ আছে, সব প্রোটন এবং নিউট্রন থাকবে, ঘূর্ণায়মান থাকবে, এটাও ঠিক আছে। রাদারফোর্ড মডেলটা তিনটা পয়েন্টে কিন্তু এই পেজে সুন্দর করে লেখা আছে। কিন্তু এইগুলো সত্যি আগের পেজে আমরা বলে আসছি, এই পেজে জাস্ট খালি লাইন গুলা বলে দিচ্ছি। কারো কি কোনো সমস্যা আছে এই তিনটা লাইন একটু বলো তো ভাইয়াকে, একটু ভাইয়াকে বল। ও আচ্ছা, কেন্দ্রীয় সমান না, ঠিকই তো আছে ভাইয়া। চার্জ নিরপেক্ষ হওয়ার জন্য ইলেকট্রন ইলেকট্রন আর কি থাকতে হয়, প্রোটন সংখ্যা সমান হইতে হয়, তাছাড়া শুরুতেই বলছিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে চারদিক ঘূর্ণায়মান আছে, সবকিছু বলা আছে, এখানে সমস্যা নাই কোনো। এবার লাস্ট পয়েন্টটা একটু খেয়াল করো। লাস্ট পয়েন্টটার মধ্যে আমরা কি বলছি, লাস্ট পয়েন্টটার মধ্যে আমরা বলছি যে আমাদের ম্যাক্সওয়েল তত্ত্ব যখন আসছে, তখন ম্যাক্সওয়েল বলছে যে চার্জ যুক্ত কণা ঘুরতে ঘুরতে, ম্যাক্সওয়েল যে যখন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, তখন কি হয়েছে, বোর ঠিক থাকলে আমার ইলেকট্রন গুলা ঘুরতে 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 কেন্দ্রে পরিত হয়ে যাওয়ার কথা, তাহলে কোনো পরমাণু মডেল কিন্তু আর থাকে না। তাহলে এবার তোমরা আমাকে বলো, তখন আমরা বুঝলাম যে ম্যাক্সওয়েল যদি ঠিক থাকে তাহলে রাদারফোর্ড ঠিক নাই, আর রাদারফোর্ড যদি ঠিক থাকে তাহলে ম্যাক্সওয়েল ঠিক নাই। তাহলে বলো তো কারটা ভুল, তোমরা একটা বলো দেখি। ম্যাক্সওয়েল বলছে কি, যে ও বলছে যে চার্জযুক্ত কণা ঘুরতে ঘুরতে কেন্দ্রে পরিত হয়ে যাওয়ার কথা, কিন্তু রাদারফোর্ডের এনে কোনো কথা বলে নাই। তাহলে বলো এখানটা এবার আমার কারটা ভুল হবে, রাদারফোর্ডটা ভুল হবে। কোয়েশ্চেন হচ্ছে কেন। রাদারফোর্ড একটা সবচেয়ে বড় ভুল হয়েছে, রাদারফোর্ড কিন্তু হচ্ছে আমার ইলেকট্রনের শক্তি স্তর নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরতেছে তার আকার আকৃতির কোনো কথা কি সে বলছে? শক্তি স্তরে যে ঘুরতেছে ওই শক্তি স্তরের শক্তি বা তার আকার, এগুলো নিয়ে সে কোনো কথা কি বলছে? কথা বলেনি। তাহলে আমাকে একটু বলো, তার মানে এখানে কিন্তু শক্তির কোন হিসাবের কথা বইলা দেওয়া যায় না। তো এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ভুল। কিন্তু ম্যাক্সওয়েল যে তত্ত্বটা আছে, এটা শুধু পরমাণুর জন্য না, অন্য সকল ক্ষেত্রেই এক্সপেরিমেন্ট অনুযায়ী প্রুভড হয়েছে। তার মানে যেহেতু ম্যাক্সওয়েলটা ঠিক আছে, তাহলে ভুলটা কি করছে, ভুলটা করছে হচ্ছে রাদারফোর্ড। ওকে, তাহলে সবাই কি বুঝতে পারছে? একটু ভাইকে বলো তো, একটু ভাইকে বলো, সুন্দর করে একটু ভাইকে বলে ফেলো। এই জনগণ, তোমরা এখন হচ্ছে অনেকে দেখতেছি হচ্ছে কিউএনএ তে রেসপন্স করতেছো। কিউএনএ তে শুধু কোশ্চেন থাকলে করবা, হ্যাঁ, রেসপন্স করবা চ্যাট বক্সে, ওকে। আচ্ছা গুড, আচ্ছা সামনের দিকে যাব তাহলে। গুড, সবাই টান অ্যান্সার দিচ্ছে, ভালো জনগণ, গুড গুড। এবার তাহলে এবার এই যে শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলে নাই, এটাই ঠিক করছে কে? বিজ্ঞানী বউ। বিজ্ঞানী বউ এসে কি বললো, যে ভাইয়া দেখো, আমরা এবার কি চাই, আমরা এবার আর আগের ঝামেলায় পড়তে চাই না ম্যাক্সওয়েলের সাথে। তো উনি এসে বললো যে আমরা এবার কি করতে চাই, একটা নির্দিষ্ট শক্তি স্তরের কথা উনি বললো। এই নির্দিষ্ট শক্তি স্তরের ব্যাপারটা কি একটু বলি, যে প্রত্যেকটা ইলেকট্রন এবার কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরবে, বৃত্তাকার একটা কক্ষপথে ঘুরবে। এবং ওই কক্ষপথ গুলাকে আমরা বর্তমান সময় কি বলি, অরবিট বলি, তাই না? এবং তোমাদের সবারই মনে আছে যে প্রথম শক্তি স্তরকে কে শেল বলে, দ্বিতীয় শক্তি স্তরকে কি বলে, এল শেল বলে, তৃতীয় শক্তি স্তরকে এম শেল বলে, চতুর্থ শক্তি স্তরকে এন শেল বলে। সবাইকে মনে আছে না এটা জনগণ, বলো দেখি। ঠিক আছে, অরবিট যে কথা, শক্তি স্তর কিন্তু সেম কথা। মনে আছে কিনা জনগণ, একটু বলো তো ভাইয়াকে। গুড। আচ্ছা, এবার তোমরা আমার কথা একটু শুনো। তোমরা আমাকে বলো তো, যে কোনো একটা বস্তুর ভর আর বেগ যে আছে, এটাকে আমরা সবাই জানি কি জানি না বলো তো, জানি কি জানি না বলো। শোনো, যে কোনো একটা বস্তুর ভর এবং ওই বস্তুর বেগকে তুমি যদি গুণ করে দাও, তাহলে এই গুণফলটাকে আমরা বলি হচ্ছে ভরবেগ। এটাকে আমরা কি বলি, ভরবেগ। কোন একটা বস্তুর ভরকে তার বেগ দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় তাকে আমরা কি বলি, ভরবেগ পাওয়া যায়, তাই না বলতো? ভরবেগ পাওয়া যায়, গুড, সেরা অবস্থা। আর এই ভরবেগ যেটা আছে, আমাকে একটু বলতো, ধরো যে কোনো একটা বস্তু ঘুরতেছে, এই ভরবেগটা কখন, যখন ধরো কোনো একটা কিছু সরল পথে চলতেছে। ধরো তুমি যে কোনো একটা কিছু, ধরো একটা গাড়ি আছে, এই গাড়িটা যখন তোমার সরল পথে চলতেছে, হ্যাঁ, আল্লাহ গাড়ি তো হইলো না, তাই না? ভালো গাড়ি আঁকতে হবে, হ্যাঁ, ভালো গাড়ি আঁকবো, দাঁড়াও। আজকে আমরা গাড়ি এঁকেই দম নিবো, কারণ এখানটার মধ্যে কাজ করতেছি। এই যে সুন্দর গাড়ি, হ্যাঁ, এই এই গাড়ি আছে, ধরো এটা ভরার বেগ নিয়ে কাজ করতেছে, যখন সরল পথে চলবে তখন এটা কি বলবো, শুধু নর্মালি ভরবে। এবার তোমরা আমাকে বলো তো, যখনই কোনো বস্তু ঘুরতেছে, যখনই কোনো বস্তু ঘুরতেছে, ঘোরার জন্য
ঘোরার জন্য কেন্দ্র পথে যদি ঘুরতে চায়, বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে আমাকে বলো তো তার কি ব্যাসার্ধ লাগবে কি লাগবে না বলো। যখনই কোনো বস্তু ঘুরতে চায় তখন তার কি লাগবে, তখন তার ব্যাসার্ধ লাগবে কি লাগবে না, লাগবে। ঠিক আছে, তখন তার ব্যাসার্ধ কিন্তু লাগবে। ওকে, তাহলে ব্যাসার্ধকে আমরা আর ধরলাম, বেগকে বেগকে আমরা ভি ধরলাম, আর ভরবেগকে আমরা ভর এম ধরলাম। তাহলে এবার আমাকে একটু বলো, এই তিনটাকে যখন তুমি গুণ করে দিবা, অর্থাৎ ভরবেগের সাথে আর গুণ করে দিবা, তখন এটাকে শুধু ভরবেগ বলবো না, এটাকে বলবো কৌণিক ভরবেগ। এটাকে কি বলবো, কৌণিক ভরবেগ। ঠিক আছে, আর উপরটাকে কি বলবো, রৈখিক ভরবেগ, কারণ সরল রেখার জন্য কাজ করছে। ঠিক আছে, মাথায় রাখবা, সরল রেখার জন্য কাজ করলে রৈখিক ভরবেগ, আর যখন হচ্ছে কৌণিক আসবে তখন একটু এক্সট্রা কি গুণ হয়, আর গুণ হবে। ঠিক আছে, ওকে, সবাই কি বুঝতে পারছি বলো তো। আমি আরেকবার বলতেছি, ঠান্ডা মাথায় আমার কথা একটু শুনবা। যে কোনো একটা বস্তু যখন ঘুরতেছে তখন তার একটা ব্যাসার্ধ থাকা কিন্তু মাস্ট, কারণ ব্যাসার্ধ ছাড়া কখনো বৃত্ত হয় তোমরা পড়ছো বলতো, ব্যাসার্ধ ছাড়া কখনো কি বৃত্ত পাইছো আল্লাহর দুনিয়ায়, পাও নাই কিন্তু। তো মাথায় রাখবা, যে কোনো কিছুর একটা ভর, তার বেগ, এর সাথে তুমি যদি ব্যাসার্ধ গুণ আকারে নাও তাহলে পাবা কৌণিক ভরবেগ। ওকে, আর রৈখিক ভরবেগ কখন, তখন তো সেটা সরল পথে চলতেছে, তখন কি তার কোনো ব্যাসার্ধ দরকার আছে, নাই কিন্তু। ওকে, তাহলে সবাই কি ব্যাপারটা বুঝতে পারছি, এবার কৌণিক ভরবেগ ব্যাপারটা ক্লিয়ার কিনা বলতো। বিটা কিসের বেগ, বিটা হচ্ছে এই কেসে তুমি যদি ইলেকট্রন নিয়ে কাজ করো তাহলে ইলেকট্রনের বেগ, যদি তুমি তুমি যদি হচ্ছে কোন একটা ফ্যান নিয়ে কাজ করো তাহলে ফ্যানের বেগ, তুমি যার কৌণিক ভরবেগ মাপতেছো তার বেগটা, বুঝতেছো ভাইয়া। ওকে, গুড, এই ভালো ছিল। ওকে, আচ্ছা, এবার দেখো এই পর্যন্ত হয়ে গেল। এবার এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে এইচ। এইচটা কি জিনিস একটু বলি। এই এইচটা হচ্ছে, তাহলে বলো এবার সবাই আমাকে বলো, এই অ্যাম্বিয়ারটাকে তাহলে কি বলবো, এটা মানে কি বলতো, কৌণিক ভরবেগ। ওকে, এখানটা এইচটা কি, এইচটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচটা কি, এইচটা হচ্ছে আমার ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। এই ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা কত, 6.626 10^34। ওকে, 10^34 একক কি হবে একটু যদি দেখতে চাই বলতো। আমি কি বলছিলাম, যে এখানটা এম মানে কি, এম মানে হচ্ছে আমার ভর, বি মানে কি, বি মানে হচ্ছে আমার বেগ, আর আর মানে কি, আর মানে হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে বলো এককটা একটু দেখি আমরা ঠিক মতো। ভরের একক কি, কেজি, বেগের একক কত, মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধ একক কত, মিটার। তাহলে সবাই একটু আমাকে দেখে দেখে বলো তো একক কি হবে, একটু ভাগে বল একক কি হবে। ম্যাক্স প্ল্যাঙ্ক কি, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক। হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, ওকে, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক, যেটা কোথায় ইউজ করা হয়, যেটা হচ্ছে আমার এরকম পরমাণু মডেলের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এবার এখানে তাহলে কি আসবে গুণ করলে, এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1। এই তো গুড, জনগণ ভালো, ভালো জনগণ। হ্যাঁ, আচ্ছা, এটা কি হবে তাহলে এককটা, এম স্কোয়ার কেজি এস ইনভার্স 1। এখানটা এই এনটা কি বলতো, এই এনটা হচ্ছে আমার এই যে উপরে, এই এনটা হচ্ছে উপরে প্রধান শক্তি স্তর গুলা। ঠিক আছে, এনটা কি, প্রধান শক্তি স্তর গুলা। তাহলে দেখো এই পেজে আমি কি কি বলতে চাইলাম, সবাই একটু আমার সাথে রেসপন্স করবা। হ্যাঁ, সবাই বলো, সবাই বলো একটু আমাকে, নির্দিষ্ট শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, একটু আমার সাথে রেসপন্স করো, কি দ্বারা প্রকাশ করা হয়। সবাই একটু চ্যাট বক্সে আমাকে রেসপন্স করে বলো, নির্দিষ্ট শক্তি স্তর কি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন। হ্যাঁ, ছোট হাতের এন, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আমার এমভিআর এটা কার, রৈখিক নাকি কৌণিক ভরবেগ, কোন টাইপের ভরবেগ বলো, এমভিআর কোন টাইপের ভরবেগ বলো, কৌণিক ভরবেগ। গুড, কৌণিক ভরবেগ, গুড। তারপর আমাকে বলো এইচ যেটা, এটাকে কি বলা হয়, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এটা কি বলা হয়, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। গুড, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ইউনিট কি বলো, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের ইউনিট কি বলো। এই তো গুড জনগণ, গুড। ঠিক আছে, ওকে, নাইস। তাহলে এবার আমরা এই তিনটা নিয়ে একটা ম্যাথ করে ফেলবো সুন্দর করে, তাহলে হচ্ছে সুন্দর করে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এবার একটু দেখো তো, এখানটার মধ্যে কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্রটাকে লিখে ফেলি। এমভিআর এই মানটা তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, এটা ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা বলো, আগের পেজে আমরা পড়ে আসছি না, এমভিআর ইকুয়াল টু সূত্র কি, NH/2 পাই। এবার তোমরা একটু আমাকে ছোট্ট করে বলো, হাইড্রোজেনের শেল কয়টা আছে, হাইড্রোজেনের যেহেতু ইলেকট্রন একটা, তাহলে শেল কয়টা, একটা। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই একটা শেলের জন্য, তাহলে প্রথম শেলে ইলেকট্রনটা আছে, তাহলে এন এর মান কত হবে এখানে, জনগণ তোমরা বলো তো, এন এর মান কত হবে, 1 হবে। এন এর মান কত হবে, এন এর মান হয়ে যাবে 1। এবার তাহলে মানটা বসাই দাও, তাহলে এই এন এর মান বসালাম 1। এইচ এর মান আগের পেজে বলে আসছি, এইচ এর মানটা কত, 6.626 10^34 ডিভাইড বাই 2 পাই।
এইটা সলভ করলে কিন্তু সুন্দর করে আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে ওকে গুড, ঠিক আছে। হ্যাঁ এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে রে ভাইয়া, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। আমি কি করব বলো, কনস্ট্যান্ট গুলো মান কিভাবে আসছে ওগুলো এক্সপেরিমেন্ট করে করে আসছে রে বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আমরা সূত্র বসাই দিছি। হ্যাঁ এই জিনিসটার জন্য আগের পেজের বোর অনুযায়ী যে সূত্রটা ছিল ওই সূত্র বসাই এই মানটা বের করছি। তাহলে অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে 1.045 10 ইনভার্স 34। এবং যেহেতু ভরবেগ বের করতেছি তাহলে আমার ইউনিট কিন্তু আগেরটাই থাকবে। তাহলে m স্কয়ার কেজি s ইনভার্স 1, ভরবেগের একক, তাই না? ভরবেগের একক। সবাই কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছি কিনা? ইলেকট্রনের বেগ কত ভাইয়া? ইলেকট্রনের বেগটা তো এভাবে সিম্পলিফাই করে বলা যায় না রে ভাইয়া, এটা বের করে নিতে হয়। হ্যাঁ যখন ইন্টারে উঠবা তখন বের করা শিখবে, এখন হ্যাঁ। আচ্ছা সামনের দিকে যদি একটু যাই তাহলে এই পেজটা সবার ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। তাহলে এবার একটু সামনের দিকে যদি যাই তাহলে দেখো তো এখানে অনেক কিছু আমি দিয়ে দিছি। ওকে আচ্ছা, এবার এখানটার মধ্যে আমরা কাজ করব। এবার এখানটায় ধরো হচ্ছে আমি একটু কথা বলি, আমাকে একটু বলো তো n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4 অনেক কিছু আছে। এখন আমি তোমাকে বললাম, ধরো আমি তোমাকে বললাম যখন n এর মানটা হচ্ছে 1, যখন n এর মানটা 1 তখন এটাকে আমি শক্তি ধরলাম E1, n ইকুয়ালস টু 2 হইলে E2, n ইকুয়ালস টু 3 হইলে E4, মানে এনার্জি, E মানে এনার্জি। হ্যাঁ কেউ আবার কনফিউজ হয় না, এটা হচ্ছে শক্তিগুলা, বিভিন্ন শক্তি স্তরে যে শক্তিগুলো আছে না ওই শক্তিগুলো লিখে দিচ্ছি। তাহলে এবার তোমরা একটু আমাকে বলো তো যে সরি এটা E3 হবে, একটু ছোট্ট ভুল হয়ে গেছে, এটা E3 পরেরটা E4। থ্যাংক ইউ বাবা। E3 এটা হচ্ছে E4। তাহলে এবার আমাকে বলো তো এন তো বুঝি তাই না, এন মানে শক্তি স্তর। হ্যাঁ লিখেই দিই, যাও বললা যখন, এটা হচ্ছে শক্তি স্তরেরটা বলে দিছি। এখন শক্তি স্তরের মধ্যে কার শক্তি বেশি এটা জানতে চাই। এবার তোমরা আমাকে বলো তো আমার এখানটার মধ্যে এই চারটার মধ্যে কার শক্তি সবচেয়ে বেশি হবে একটু বলো তো তোমরা, কার শক্তি সবচেয়ে বেশি হবে বলো তো? অবশ্যই যত হবে, গুড। তাহলে যার শেল নাম্বার যত দূরে যাবে নিউক্লিয়াস থেকে যত দূরে তত শক্তি বাড়বে, তাই না? এই দেখো ইনক্রিজিং এনার্জি অফ অরবিটস, মানে বাইরের দিকে যত যাবে তত শক্তি কিন্তু বাড়বে। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে বড় কে? E4। গুড তোমরাই অ্যান্সার দিছো, আমি কিন্তু বলে দিই। হ্যাঁ E4 এর সবচেয়ে শক্তি বেশি, তারপর E3, তারপর E1। সবাইকে থ্যাংক ইউ রে ভাইয়া। এবার ছোট্ট করে আমাকে একটু বলো তো, ধরো কোনো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো যত বাইরের দিকে যাবে, যত বাইরের শেলের দিকে ইলেকট্রন যাবে তত তার শক্তি কি হবে? তত তার শক্তিটা বাড়তে থাকবে। ওকে তাহলে এবার জনগণ আমাকে ছোট্ট করে একটু বলো তো, যদি একটা ইলেকট্রন ধরো হচ্ছে ফোর্থ শেল থেকে সেকেন্ড শেলে আসছে, ধরো ফোর্থ থেকে সেকেন্ড, তার মানে সে E4 যেটা বড় ওইটা থেকে E2 তে আসছে, E4 থেকে E2 তে আসছে। তাহলে বলো উপর থেকে নিচে নামছে সে, উপর থেকে নিচে নামছে তাহলে কি বেশি শক্তি থেকে কম শক্তিতে নামছে, 10 টাকা থেকে সে 2 টাকায় নামছে, তাহলে তাকে কি করতে হবে? 8 টাকা দান করতে হবে না? কি করতে হবে বলতো? দান করতে হবে, এক্স্যাক্টলি। এখানে কি করতে হবে তাহলে? এখানে তাহলে হচ্ছে শক্তি, শক্তি কি করতে হবে? শক্তি দান মানে বিকিরণ করতে হবে। কি করতে হবে? বিকিরণ করতে হবে। আর ধরো যদি উল্টাটা হইতো, ধরো একটা ইলেকট্রন ফার্স্ট শেল থেকে থার্ড শেলে যদি যায় তাহলে কি হইতো বলতো শক্তির? দেখো ধরো কেউ একজন 10 টাকা থেকে 100 টাকা যেতে চায়, তাহলে তোমার কি করতে হবে? আর গ্রহণ করতে হবে না 90 টাকা, তাহলে কি করতে হবে বলতো? তখন তাকে শক্তি শোষণ করতে হবে, শোষণ করতে হবে। আচ্ছা তো ব্যাপারটা হইতেছে এই যে আমার শেল গুলা, হ্যাঁ ধরো তুমি হচ্ছে প্রথম কেসে আমি তোমাকে একটু বলি, ধরো এই যে ফোর্থ থেকে হচ্ছে সেকেন্ড শেল, এদের মধ্যে শক্তির যে পার্থক্য, এই শক্তির পার্থক্যকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, শক্তির পার্থক্য কি দ্বারা প্রকাশ করা হয়? এর বিকিরিত বা শোষিত শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা কি হবে বলতো? এই যে E4 মাইনাস E2 করলে কিন্তু মানটা পাওয়া যাবে, তাই না? বলতো পার্থক্য মানে বিয়োগ করবা, বিয়োগ করলে পারা যাবে। এবার তোমরা একটু আমাকে বলতো, তোমাদের বই দেওয়া ছিল না যে শোষিত বা বিকিরিত শক্তি, আমাদের যে শক্তিটা আছে, একটু দাঁড়াও ভালো মতন দেখি। ধরো আমার যে বিকিরিত বা শোষিত শক্তিটা আছে, এই যে শক্তিটা আছে যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে হচ্ছে এইচ নিউ বলা হয়। শোনো তোমরা কিন্তু এটাকে অনেকে ভি মনে করে, এটা কিন্তু ভি না, এটা কিন্তু নিউ। নিউ মানে কি? নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। হ্যাঁ নিউটা কিরকম আমি তোমাদের বলি, এখানে মাথায় একটা গোল চিহ্ন আছে, ভির মতো রেখে মাথায় গোল চিহ্ন, এটাকে কিন্তু নিউ বলা হয়। হ্যাঁ এটা কিন্তু ভি না, কেউ আবার ভি মনে করো না, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি। ওকে আচ্ছা তারপরে দেখো এই পার্টটুকু হয়ে গেল। এবার তোমাদের সবার মনে আছে কিনা, তোমরা হচ্ছে ফিজিক্স বইয়ের ভি ইকুয়ালস টু এফ বাই ল্যামডা পড়ছো, সবার কি মনে পড়ে? এইচ এফ,
মনে পড়ে কিনা? ওকে, আমরা ধরতেছি যে আমার ইলেকট্রনের যে বেগটা আছে, এই ইলেকট্রনের থেকে মানে সরি আমার শোষিত বা বিকিরিত শক্তি, এই শোষিত বা বিকিরিত শক্তিটা সবসময় হচ্ছে আলোর বেগে বের হবে। হ্যাঁ, সো আমার বিকিরিত বা শোষিত শক্তির যে বেগটা, ওই বেগটা হচ্ছে সি ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে তোমরা পড়ছিলা যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সবার মনে আছে? সবাইকে মনে আছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা? ওইখানে জাস্ট ভি এর জায়গায় এখন আমরা সি ইউজ করবো, ওকে, আর কিচ্ছু না। তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, এখানটার মধ্যে আমরা তাহলে সুন্দর করে সব কাজ করতে পারবো না? পারবো কিনা? হ্যাঁ, ওকে। এখানে এই যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ফ্রিকোয়েন্সিটা এখন এই যে নিউ আকারে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? তো এখন তুমি এফ ইকুয়ালস টু কি পাইতেছো? এফ ইকুয়ালস টু হচ্ছে পাচ্ছ সি বাই ল্যামডা। আর এখানে নিউ যে কথা, এফ কিন্তু সেম কথাই আছে। শোনো, আমি তোমাকে বলি নিউ যে কথা, এফ ও কিন্তু সেম কথা, ফ্রিকোয়েন্সি। তোমরা ফিজিক্সে পড়ছো এফ দিয়ে, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো নিউ দিয়ে, তো দুটার মিনিং একই, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, তাহলে এখানে কি আসবে? এইচ সি বাই ল্যামডা। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখো, ওকে? এটা কিন্তু সবার মাথায় রেখো, ওকে? আচ্ছা, এবার আমার কথা ঠান্ডা মাথায় একটু শুনবা, ঠান্ডা মাথায় শুনবা, পুরো ব্যাপারটা আরেকবার রিপিট করবো। আমার বিকিরিত বা শোষিত শক্তি, এই কনসেপ্টটা আমি আরেকবার একটু বলবো, সবাই একটু ঠান্ডা মাথায় এই পেজটা শুনবা, ঠিক আছে? দেখো, আমার ই এর যে মানটা আছে, ই ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ। এখানে এফ মানে কি? এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। এবার আমরা কি বললাম যে ছোটবেলায় আমরা পড়ছি সি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এখানটার মধ্যে এফ এর মানটা কত হবে? এফ এর মানটা হবে সি বাই ল্যামডা। আমি আবার রিপিট করতেছি, হ্যাঁ, আগের পেজটা আবার রিপিট করতেছি, শুনো, সি ল্যামডা। তাহলে এখানে কি আসবে? এ এইচ নিলাম, এফ এর জায়গায় কি বসাবো? এইচ সি বাই ল্যামডা বসাই দিব, ওকে? এবং যেহেতু আমার কি করতেছে, শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, এই শোষণ বা বিকিরণের সময় বেগের যে মানটা আছে, ওটা হয় হচ্ছে আলোর বেগের সমান, এই জন্য এই মানটা ব্যবহার করছি। তাহলে এবার জনগণ আমাকে একটু বলো তো, এবার কি পুরো ব্যাপারটা রিপিট করে দিলাম, এবার কি বুঝতে পারছো? একটু ভাইকে বলো তো, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলো। এই তো গুড। তাহলে এবার ঠান্ডা মাথায় আমার কথা একটু শুনবা, হ্যাঁ, ঠান্ডা মাথায় আমার কথা শুনবা। এবার একটা ম্যাথ দেওয়া আছে, কোশ্চেনে ম্যাথটা একটু পড়ো। যে এখানে এতটুকু দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শক্তি নির্ণয় করতে বলছে। আমরা এই মাত্র দেখলাম কোশ্চেনে ল্যামডা থেকে শক্তির কি সূত্র, কি শক্তির সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ এর মানটা আগের পেজে আমরা পড়ে আসছি, 6.626 10 ইনভার্স 34। একক কি লিখছিলা? মিটার স্কয়ার কেজি এস ইনভার্স 1, এটা এককটা। ইনটু আমার সি এর মানটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বলো, সবগুলা মান যেহেতু এসআই তে বসছে, তাহলে ল্যামডার মান কি তোমার এসআই তে বসাইতে হবে কি হবে না? একটু ভাইকে বলো তো, ল্যামডার মানও কি এসআই তে প্রকাশ করতে হবে কি হবে না? করতে হবে। তাহলে এই ল্যামডার মান কি এসআই তে না, কিভাবে? তোমার 675 ন্যানোমিটারকে তুমি যদি হচ্ছে কি করো, 10⁻৯ দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার হয়ে যাবে। আমি আবারও বলতেছি, 675 কে 10⁻৯ দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বলতো? এটা মিটারে প্রকাশ হয়ে যাবে। তাহলে ওই মানটাই তুমি ব্যবহার করবা। তাহলে 675 10⁻৯। তাহলে এটা বসাই দিয়ে সবাই কি একটু অ্যান্সারটা বের করতে পারবেন কিন্তু ভাইকে বলেন তো? পারবে, গুড। তাহলে এটা যদি বসায় দেন, তাহলে অ্যান্সার আসবে কত? 2.945 10⁻19 এত জুল। ঠিক আছে, কারণ শক্তির একক কি? শক্তির একক তো জুল, এটা সবাই জানি নাকি? এই তো গুড গুড, ভালো জনগণ, গুড গুড গুড, ওকে, নাইস। সবাই বুঝতে পারছি ম্যাথটা, ওকে? এবার দেখো, এই পার্টটুকুতে যখন আমরা কাজ করতেছি, হ্যাঁ, এবার এই জায়গাটার মধ্যে জাস্ট একটু তাকায় দেখো। আগের পেজে তোমরা হচ্ছে যে দেখলা, আগের পেজে তোমরা যেখানে ম্যাথ করলা যাতে শক্তি শোষণ বিকিরণ হয়, এখন এই পেজে জাস্ট তোমাদের দেখার জন্য একটা ছবি রাখছি, যে ভাইয়া তোমরা একটু দেখো যে এখানে কি হয়েছে। এখানটায় আমার আসলে হাইড্রোজেন নিয়ে কাজ হয়েছে, তখন হাইড্রোজেন একটা কাজ করা হয়। আবার নিয়নের জন্য আরেকটা এরকম শক্তি স্তর আছে, বর্ণালী কাজ করা যায়। আবার এইচ এর জন্য আরেকটা আছে, মার্কারি, ওটার জন্য কাজ করা যায়, ঠিক আছে? সো এরকম টাইপের অনেকগুলো আছে, এগুলো তোমরা ইন্টার গিয়ে পড়বা। সো এগুলো জাস্ট একটু তোমাদের দেখার জন্য যে এগুলো আছে আসলে, হ্যাঁ, এগুলো শুধু থিওরিটিক্যাল না, এগুলো কিন্তু বাস্তবেও আছে, ওকে? ওকে ভাই, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, হ্যাঁ, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। ওকে, নাইস। আচ্ছা, এবার তাহলে দেখো তো, সবাই একটু আমাকে বলো তো, ধরো তোমাকে কেউ একজন বলছে যে সোডিয়ামের এরকম জাস্ট হচ্ছে ডায়াগ্রাম আকারে ছবি আঁকতে। ধরো তোমাদের যদি কখনো ফিজিক্যাল পরিস্থিতিতে হয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু ডায়াগ্রাম আকারে ছবি আঁকাটা আসবে, হ্যাঁ? তখন তুমি কিভাবে করবা? তোমাদের মনে আছে ওই যে সোডিয়াম নিবা, ওই যে ক্লাস 8 এর মতো 2 8 লিখবা, তার মানে কি প্রথম শেলে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টা, পরের শেলে 1টা। তাহলে এরকম ভাবে উপরের ছবিটাকে সবাই আঁকতে পারবা না বলো তো?
ঠিক আছে, সবাই একটু আমাকে বলো তো ভাইয়া, যে উপরের মতো ছবিটাকে আঁকতে পারবে না সবাই? এই তো গুড। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, হ্যাঁ, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। ওকে, আচ্ছা যাকে এই পেজে আমরা আরেকবার আসি। তাহলে জনগণ তোমরা আমাকে একটু বলো তো, ক্লোরিন নিয়ে যখন কাজ করছো 17টা ইলেকট্রন, তাহলে 2 8 7 থাকে, তাহলে এরকম থাকে, এবং ওইটা দিয়েও তোমাকে ডায়াগ্রাম আঁকতে পারবা কি পারবা না? মানে এরকম না যে তোমাকে হচ্ছে একদম বৃত্ত কম্পাস নিয়ে আঁকতে হবে, তুমি খালি কি করবা, জাস্ট ওভারঅল কনসেপ্টটা যেন তোমার ঠিক থাকে, যে আচ্ছা মাঝখানে ক্লোরিন আছে, এখানে 3টা শেল দিবা, তারপর কি করবা, তারপর তোমার ইলেকট্রন গুলো তুমি বসাই দিলে, এখানে 2টা আছে, এখানে হচ্ছে সেকেন্ড শেলে 8টা আছে, তাই না? 8টা আছে, তারপরে শেলে কয়টা আছে, 7টা আছে, এরকম জাস্ট কনসেপ্টটা বুঝাই দিতে পারলেই চলবে। ঠিক আছে, যদি এগুলো যদি ভর্তি পরীক্ষায় আসে, তাহলে জাস্ট নিচের মতো ছবি আঁকা দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করলেই হবে, কম্পাস দিয়ে আঁকা লাগবে না। হ্যাঁ, ওকে, গুড। ওকে, তাহলে সবাই কি ব্যাপারটা বুঝতে পারছে? একটু ভাইকে বলো তো, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলো, যে এই পেজটা পারবা কিনা সবাই। গুড, পারবা পারবা, এই তো, ভালো জনগণ, ভালো জনগণ। তাহলে এবার তোমাদের বই একটা মেজর আমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, একটা মেজর কনসেপ্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে বলি, সবার হয়তো খেয়াল আছে যে এখানটা হচ্ছে তোমাদের বইতে অরবিট বা শেল এই দুটা সেম আছে, এটা আমি এগ্রি করতেছি, এটা আছে, শক্তি স্তর বলে এটাকে, কোনো সমস্যা নেই। এরপর বলছে যে অরবিটের পরে তোমাদের বইতে একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে উপশক্তি স্তর, এবং উপশক্তি স্তর আর অরবিটালকে সেম বলে দিয়ে ওরা চালাই দিছে। কিন্তু এখন যেহেতু তুমি কলেজে অ্যাডমিশন পরীক্ষা দিবা, তাহলে তোমাকে কিন্তু এনডিসি বা হলিক্রসের জন্য অ্যাকচুয়াল কনসেপ্টটা জানতে হবে। আমি তোমাকে অ্যাকচুয়াল কনসেপ্ট এবার বলবো, তো সবাই একটু ঠান্ডা মাথায় আমার কথা বুঝবা। ওকে, আমি একবার বলবো, এরপর আরেকবার রিপিট করব, এরপরে আর বলা যাবে না। হ্যাঁ, খেয়াল করবে। ফার্স্টে কি বলছি, শক্তি স্তর কি, শক্তি স্তর হচ্ছে যে শক্তি স্তরটাতে ইলেকট্রন ঘুরতেছে। আর উপশক্তি স্তর কোনটা, উপশক্তি স্তর হচ্ছে আমার এস পি ডিএফ, যেগুলো তোমরা পড়ছো ওইগুলা। এবার এই এসপিডিএফ কেও আরো হচ্ছে কিছু ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ওই যে ভাগগুলো আছে, ওই ভাগগুলোতে ইলেকট্রন থাকে, ওটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। এবার তোমাদের একটু ফিল করাই ব্যাপারটা, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো তুমি বাইরে আসো, হ্যাঁ, এখন আমার শক্তি স্তরটা হচ্ছে একটা বিল্ডিং, একটা ফুল বিল্ডিং হচ্ছে আমার শক্তি স্তরটা। উপশক্তি স্তরটা হচ্ছে কি জানো, আমার ফ্ল্যাটটা, ফুল যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটা। আর তাহলে অরবিটালটা কি, অরবিটালটা হচ্ছে ফ্ল্যাটের ভিতরে যে রুম গুলাতে তুমি থাকতেছো। কথা বুঝো আগে, কি বলছি, যে অরবিটটা হচ্ছে আমার বাইরের বিল্ডিংটা, উপশক্তি স্তরটা কি, উপশক্তি স্তরটা হচ্ছে আমার ফ্ল্যাটটা। আর উপশক্তি স্তরের ভিতরে আমি যে রুম গুলাতে থাকতেছি, সেটা কি, সেটা হচ্ছে আমার অরবিটালটা। ব্যাপারগুলা কি এবার একটু মানে তোমরা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা? ঠিক আছে, তো এবার আমি তোমাদের একটু বলি, যখন দেখবা আমার এন এর মান 2, মানে শক্তি স্তর সেকেন্ড শক্তি স্তর, তখন এখানে দেখবা শুধু এস আর পি অরবিটাল এক্সিস্ট করে। যখন প্রথম শক্তি স্তর, শুধু এস অরবিটাল এক্সিস্ট করে, এস উপশক্তি স্তর এক্সিস্ট করে। আর যখন হচ্ছে 3টে শক্তি স্তর, এস পি ডি 3টে এক্সিস্ট করে। আর এখানটা যখন 4টা শক্তি স্তর, তখন দেখা যায় কি এস পি ডি এফ 4টা উপশক্তি স্তর এক্সিস্ট করে। তাহলে সমস্যা হচ্ছে যে এর পরে তাহলে হচ্ছে অরবিটালটা কোনটা, আমি একটু বুঝাই বলি। ধরো তুমি এখানটার মধ্যে পি একটা উপশক্তি স্তর নিছো, এই উপশক্তি স্তরটা যদি তুমি আরেকটু ডিপে যাও, তখন তুমি দেখবা যে এই পি এর 3টা ভাগ আছে, পিএক্স, পিওয়াই, পিজেড। এই যে ভাগগুলা না, এই ভাগগুলাকে আমরা কি বলি, এই ভাগগুলাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। ওকে, এই ভাগগুলাকে আমরা কি বলি, অরবিটাল বলি। ওকে, এখন আমার কথা আরেকবার শুনো, ধরো আমি ডি নিয়ে কাজ করতেছি, ডি এরও এরকম ভাগ আছে কয়টা, 5টা ভাগ আছে। এই যে ডি এর যে 5টা ভাগ আছে, ওই 5টা ভাগকে আমরা কি বলবো, প্রতিটা ভাগকে, প্রতিটা ভাগকে কি বলবো, প্রতিটা ভাগকে আমরা বলবো হচ্ছে অরবিটাল। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে বুঝো, ফার্স্টে হচ্ছে শেল, তারপরে হচ্ছে শেলের পরে আসে উপশক্তি স্তর যেটা আমার ফ্ল্যাট। এই ফ্ল্যাটের পরে তুমি যদি আরেকটু ডিপে যাও, যদি তুমি আরেকটু বেশি ব্যাখ্যা করতে চাও, তখন তোমার যে ভাগগুলো আসবে, ওই প্রত্যেকটা ভাগকে তুমি কি বলবা, আমার অরবিটাল বলবা। তো সবার কাছে এই অরবিটালের ব্যাপারটা একদম ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা গুড। তাহলে এখন দেখো তো সুন্দর করে সবাই একটু খেয়াল করো। ওকে, ডি এর অরবিটাল গুলোর নাম কি কি, আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলে দিব। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে ডি এর ভাগগুলোর নাম, কিন্তু ডিটেলস পড়বা এইচএসসি তে। কেউ
ডিটেলস জিজ্ঞেস করো না, ডিটেলস পড়বা কোথায়? এইচএসসি ক্লাসে। আপাতত যে 5টা ভাগ তুমি জানছো ওইটুক জানলেই হবে। এবং তোমাদের আমি একটু বলে দিই, যেটা তোমাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, একটা এস অরবিটালের জন্য একটা এস উপশক্তি স্তরের ভাগ হচ্ছে একটা, পি এর ভাগ হচ্ছে 3টা, ডি এর ভাগ হচ্ছে কয়টা? 5টা, এফ এর ভাগ হচ্ছে 10টা। ঠিক আছে, এফ এর ভাগ হচ্ছে 7টা, সরি। এখন এক মিনিট তোমরা সবাই একটু রিয়ালাইজেশন তোমাদের আসছে কিনা, যে আমাদের একটা অরবিট, একটা মানে কি বুঝো, এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। সবসময় কি অরবিটাল কি তার অর্ধেক সংখ্যক আছে না? ভাগ বলে একটু খেয়াল করো তো, অর্ধেক আছে না বলো তো? ওকে। আচ্ছা, এফ এর ভাগগুলো কিন্তু তোমরা ইন্টারে গেলে পড়বা, তো ভাগ নিয়ে আর কেউ কোনো কোশ্চেন করো না। ডি এর যেটা বলছি ওটাই মোর দ্যান ইনাফ। ঠিক আছে, খেয়াল করে দেখো তোমাদের মনে আছে কিনা যে এস এ ইনপুট থাকতে পারে কয়টা? এস এ থাকতে পারে 2টা। আমার পি তে থাকতে পারে কয়টা? 6টা। ডি তে থাকতে পারে 10টা, এফ এ থাকতে পারে 14টা। তাহলে ওইখান থেকে আমরা কি বের করছি দেখো তো? অরবিটালটা বের করছি না? তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতাকে 2 দ্বারা ভাগ করলে যে অরবিটাল পাওয়া যায়, এটা সবাই ক্লিয়ার কিনা বলো? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যেটা একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাকে 2 দ্বারা ভাগ করলে যে অরবিটালটা পাওয়া যায়, সবাই কি ক্লিয়ার? খেয়াল করো তো, দেখো তো, ডি তে 10টা থাকতে পারে আমি জানি, 10 কে 2 দ্বারা ভাগ করছি 5 পাইছি, এই 5 কি ডি এর ভাগের সংখ্যা, তাই না? আবার দেখো 14 কে 2 দ্বারা ভাগ করছি 7 হইছে, তাহলে এফ এর ভাগ কয়টা পাওয়া গেছে? এফ এর ভাগ পাওয়া গেছে 7টা। সো যে কোনো একটা উপশক্তি স্তরে মোট জয়টা ইলেকট্রন থাকতে পারে, ওটাকে 2 দ্বারা ভাগ করে দিলে যেটা পাবো ওটাকে কি বলে? ওটাকে আমরা বলবো হচ্ছে অরবিটালের সংখ্যা। সবার কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, এবার এক্স ওয়াই জেড সবাই পেজটা বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলা তো ভাইয়া। অরবিট কে শেল বলে ভাইয়া, দেখো উপরে লিখে রাখছি, অরবিট কে শেল বলে। হ্যাঁ, ওকে ওকে। সামনের দিকে যদি একটু যাই, খেয়াল করো এইখানটায় ওই যে তোমরা অনেকে জিজ্ঞেস করতেছিলে না ভাইয়া ছবি দেখালে ভালো হইতো, এই দেখো তোমাদের জন্য ছবি দিয়ে দিছি। এক্স ওয়াই জেড দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাইতে পারে বলতো? এক্সিস বুঝাইতে পারে, তাই না? এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। তো যখন হচ্ছে এই দেখো এ এক্স বরাবর আছে অরবিটালটা, এটাকে বলা হয় পি এক্স। যখন ওয়াই বরাবর আছে এটাকে বলা হয় পি ওয়াই, এটাকে বলা হয় পি জেড। এবং এই তিনটা যখন একত্রে মিলিত হয় তখন এটাকে আমরা বলি একটা পি উপশক্তি স্তর, বুঝছো? আর পি এক্স, পি ওয়াই, পি জেড কে ইন্ডিভিজুয়ালি আমরা কি বলি? আমরা বলি হচ্ছে অরবিটাল। এই প্রত্যেকটা ভাগকে আমরা কি বলি? এই প্রত্যেকটা ভাগকে বলি অরবিটাল। আর এই তিনটা মিলে একত্রে যখন হয় তখন ওটাকে বলি উপশক্তি স্তর। ঠিক আছে, এরকম টাইপের এটা লেখা হয়ে থাকে। এটাকে বলা হয় এরকম বক্স আকারে পি এক্স, পি ওয়াই, পি জেড। আর এটা হচ্ছে আমার পি উপশক্তি স্তরটা। সবার কাছে ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে কিন্তু ভাগে বলো তো? গুড। আরেকবার রিপিট করতে বলছিলা, ছবি দেখাইতে বলছিলা, যা যা বলছো সব বইলা দিছি রে ভাই। এরপরে যদি না বুঝো তাহলে আসলে একটু কষ্ট করে কি আর করবো, বাসায় বইটা ভালো মতন পড়বা, আর কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা। এবার ডি আর এফ অরবিটালের কিন্তু দরকার নেই। হ্যাঁ, আমি আবারও বলতেছি, ডি আর এফ অরবিটাল তোমরা এইচএসসি তে পড়বা, এটা নিয়ে হচ্ছে এখন জানার দরকার নেই, এখন দরকার নেই। ওকে, শুধু কি জানবা? যে শুধু ভাগ কয়টা আছে এটা জানবা, যে ভাগ 5টা আছে, ভাগ 10টা আছে, ভাগ 14টা আছে, এগুলো জানলেই চলবে। ইলেকট্রন এতগুলো আছে, এটুকু জানলেই চলবে, এর চেয়ে বেশি জানার দরকার নেই। এটার গঠন এখন জানার দরকার নেই। ঠিক আছে, এর গঠন এখন জানার দরকার নাই। ওকে, আচ্ছা। এবার তাহলে সামনের দিকে যাই। এবার একটু তোমাদের মনে করাই দিই, শোনো। তোমরা মনে আছে এন আর এল এর নাম কিন্তু শুনছো, তাই না? শক্তি স্তর আর একটা কি উপশক্তি স্তর। এখন যেহেতু তোমরা বড় হইতেছো, তো মাথায় রাখবা যে শক্তি স্তর যেটা আছে, যেটাকে তুমি এন দ্বারা প্রকাশ করতা, ওটাকে এখন প্রধান শক্তি স্তরে বলা হইতে পারে, প্রধান শক্তি স্তরে বলা হইতে পারে। ওকে। আর তুমি এল যেটা জানতা সেটা কি ছিল? উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে, এই উপশক্তি স্তরকে এখন কি বলা হবে? এখন দেখবা বলা হবে হচ্ছে সহকারী। কি বলা হবে? সহকারী কোয়ান্টামও বলা হবে। ওকে, বাকিটা তোমরা যখন ইন্টারে উঠবে আমরা আরো বলবো, কোনো সমস্যা নেই। জনগণ আমাকে একটু বলতো যে কোনো এল এর মান কত? 0 টু n-1 পর্যন্ত না? সবার কি সূত্রটা মনে আছে? এল এর মান কত? 0 টু n-1 পর্যন্ত। এবার আমি একটু ঠান্ডা মাথায় একটু ম্যাথ গুলা করবো, একটু বুঝো। কে এর মান 1, এটা মানে কি? n এর মান 1, n এর মান 1 মানে কত? l এর মান হবে 0 টু n-1 মানে কত? শুধু 0। এবং এটা মানে কত? 1s অরবিটাল। এটা তোমরা সবাই বুঝোই, তাই না? এরপর তার উপশক্তি স্তর কয়টা আসলো? এখানে আসলো একটা। তাহলে অরবিটালও কয়টা? একটা। এবার দেখো একটা s এর মধ্যে একটা ভাগ বলছিলাম না একটু আগে, মনে আছে? যে একটা s এর ভাগ কয়টা? একটাই, ওটাই লিখছি। তারপর দেখো এখানটার মধ্যে মোট ইলেকট্রন সংখ্যাগুলো বের করা হয়েছে, কারণ কি পড়ছিলাম? একটা উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন। ওকে। আবার দেখো তো, যখন তুমি কাজ করছো এখানটার মধ্যে এন এর মান নিয়ে, আমি নিচেরটা করে দিই, তারপর উপর গুলো আরো ক্লিয়ারলি তোমরা বুঝবা। হ্যাঁ,
সবাই একটু ঠান্ডা মাথা আমার কথা বুঝবা। ধরো এখানে n এর মানটা কত আছে 4, তাহলে l এর মান কত কত হবে বলো তো 0 1 2 3, তাই না? তাহলে এবার দেখো l এর মান 0 মানে কি, l এর মান 0 মানে হচ্ছে 4s, l এর মান 1 মানে কি 4p, l এর মান 2 মানে কি 4d, l এর মান 3 মানে কি 4f। আচ্ছা সবার তো মনে আছে আই গেস যে s কখন বসে যখন l এর মান 0, p কখন বসে যখন l এর মান 1, d কখন বসে যখন l এর মান 2, f বসে যখন l এর মান 3। হ্যাঁ এই মানগুলো আর ওকে। এরপর যদি সামনে আগাই তাহলে খেয়াল করো তো, তাহলে এবার তোমরা গুণে বলো মোট উপশক্তি স্তর কয়টা আসলো, 4টা আসলো, 4টা তাই না? তাহলে এবার বলো s এর ভাগ কয়টা, একটা, p এর ভাগ কয়টা, 3টা, d এর ভাগ কয়টা, 5টা, f এর ভাগ কয়টা, 7টা। সবাই পারবা কিনা বলো তো ভাইকে, পারবে। এবার কি বলছিলাম, একটা অরবিটাল যতগুলো থাকবে, যতগুলো অরবিটাল তার দ্বিগুণ হবে তার ইলেকট্রন। তাহলে এখানে একটা থেকে আসবে 2টা, 3টা থেকে আসবে কয়টা 6টা, 5টা থেকে আসবে কয়টা 10টা, 7টা থেকে কয়টা আসবে 14টা, তাই না বলো তো? মনে আছে? একটু আগে পেজে পড়ে আসছিলাম। তাহলে মোট যোগ করলে যোগফল কত আসবে 32, মোট যোগ করলে যোগফল কত আসে 32। আর এটা শর্টকাটে বের করে একটা ওয়ে হচ্ছে 2 × 12 + 1, যেখানে l এর মান কিন্তু তুমি অলরেডি জানো, ঠিক আছে? 2 × 12 + 1, যেমন একটা তোমাদের বের করে দেখাই। ধরো l এর মান আছে 3, তাহলে ধরো তুমি মাঝখানে কোনো কিছু না করে ডাইরেক্ট ইলেকট্রন বের করতে চাও, সরাসরি ইলেকট্রন যদি তুমি বের করতে চাও তখন কি করবা 2 × 12 + 1, এই সংখ্যাটা কিন্তু তোমাদের বইতেও দেওয়া আছে। তাহলে l এর মান 3 এর জন্য কত হয় বলো তো 2 × 3 + 1, তাহলে এটা সলভ করে দেখবা 14 আসবে। দেখছো একই, ঠিক আছে? যার যেটা সুবিধা মনে হয় করতে পারবা, কোনো প্যারা নেই। ওকে ওকে, সবাইকে বুঝতে পারছি? একটু ভাইকে বলো তো, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলো তো ভাইয়াকে। আচ্ছা এই আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে দেখবা আর হইতেছে ধরো 10-15 মিনিট লাগবে আমার, তো 10-15 মিনিট পর একবারে ছুটি দিয়ে দিব, বুঝছো? এই জন্য আর ব্রেক দিচ্ছি না, কারণ এগুলো সব হচ্ছে কি একদম সহজ জিনিসপাতি। ঠিক আছে, লাস্টের টুকু আমি আরেকবার বলি। সৌরভ, সৌরভ আর হইতেছে রুদ্র, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, সাইসিয়াম খেয়াল করো, হ্যাঁ জুবাইর এই খেয়াল করো। আমরা যদি ধরো কি করছি, ওই এল এর মান থেকে মানে উপশক্তি স্তর থেকে সরাসরি ইলেকট্রন যদি বের করতে চাই, তাহলে কি করবা জানো? এই সূত্রটা তোমাদের বইয়ের সূত্রটা দেওয়া আছে, একটু বইতে খুলে দেখো, হ্যাঁ 2 × 12 + 1 একটা সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে কি একটা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তারপরে খালি এল এর যে মানটা আছে না 3, ওই মানটা বসাই দিছে, আর কিচ্ছু না। ওকে ওকে, সবাই কি বুঝতে পারছি নাকি বলো তো একটু ভাইকে? ওকে আচ্ছা শোনো, কেউ যদি আমার কোনো কোশ্চেন অ্যান্সার না পাও তাহলে অবশ্যই কিউএনএ তে কিন্তু কইরো, বুঝছো? কারণ অনেকগুলো চ্যাট বক্সে কোশ্চেন আসতেছে, ঠিক আছে? তো আমি এত রেসপন্স দেখে আমি কোশ্চেন দেখতেই পাইতেছি না অনেকগুলা, বুঝছো? তো কেউ ইন কেস যদি আমার কোশ্চেন আমার কাছে অ্যান্সার না পাও একটু কিউএনএ তে কইরো। ওকে আচ্ছা গুড। এবার তাহলে সামনেতে যদি একটু যাই, এবার তোমাদের একটা কথা বলবো, তোমরা একটু আমাকে বলো তো, ইলেকট্রন নিয়ে যখন কাজ হয়েছে ইলেকট্রন আগে কিসে প্রবেশ করে মনে আছে কিনা? ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। এরপর ক্রমান্বয়ে কিভাবে প্রবেশ করে বলতো? এরপর ক্রমান্বয়ে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এটুক সবার মনে আছে কিনা একটু ভাগে বলতো? মনে আছে তাই না? এই তো গুড। এবার শক্তি কিভাবে বের করে, খুব চমৎকার কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য আমি পড়াবো এখন। দেখো আমরা বলছিলাম যে আমরা এন আর এল এর মানটা মাত্র শিখে শেষ করছি। যার n + l এর মানটা কম সে অরবিটালের শক্তিও হচ্ছে কম, এবং যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন একটা এক্সাম্পল দেই, এখানে ধরো আছে 1s, এখানে আছে ধরো 2s। তাহলে দেখো 1s এর মধ্যে কত, n + l এর মানটা কত হবে দেখো, এখানে হচ্ছে 1 + 0, তাহলে 1, এখানে কত হবে 2 + 0 = 2। কেন 0 বসাইলাম? কারণ s অরবিটালের জন্য l এর মান 0 হয়, মনে করে দেখো, ঠিক আছে? তাহলে বলো 1s আর 2s এর মধ্যে কার শক্তি কম? তোমরা বলো 1s আর 2s এর মধ্যে কার শক্তি কম বলো তো? 1s এর শক্তি কম। এই তো ভালো জনগণ, গুড। 1s আর 2s এর মধ্যে অবশ্যই কি 1s এর শক্তি কম, আর শক্তি যেটা কম থাকবে সেটাতে কি ইলেকট্রন আগে প্রবেশ করে না পরে প্রবেশ করে? ইলেকট্রন আগে প্রবেশ করে। গুড গুড, ভালো জনগণ, ঠিক আছে ভালো জনগণ। আচ্ছা এরপর আরেকবার একটু খেয়াল করো তো, এবার কেস 2 এরকমও তো হইতে পারে যে ভাইয়া দুইটার n + l সমান হয়ে গেছে। n + l সমান হলে, যদি সমান হয়ে যায়, সমান হলে তখন কি করবা? তখন দেখবা কার n এর মানটা ছোট। যার n এর মানটা ছোট তার শক্তি হচ্ছে কম, আর যাতে শক্তি কম সে কি হয় ইলেকট্রন আগে প্রবেশ করে। যেমন একটু মনে করাই দিই তোমাদের, একটু খেয়াল করে দেখো। ধরো আমি কাজ করতেছি কি নিয়ে, 2p আর 3s নিয়ে। তাহলে দেখবা n + l করলে কি আসে জানো? যে এটাও দেখবা 3 আসবে, 2 + 1 করে এটাও 3 আসে, 2 + l করে, হ্যাঁ।
তাহলে এবার আমাকে একটু বলো, দুটো সমান হয়ে গেছে, তাহলে কি লিখতে হবে বলো তো? এর n এর মান হচ্ছে 2, এর n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান কম কার বলো তো? n এর মান কম কার বলো তো? ওকে গুড। এ n এর মান কি? এ n এর মান কম আছে কার? n এর মান কম আছে হচ্ছে আমার সেকেন্ড শেলের জন্য, হ্যাঁ, মানে সেকেন্ড টুপির জন্য আর ওকে। টুপি দেখি, টুপি দেখি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবা। তাহলে এরকম টুপির জন্য কি হয়, টুপির জন্য n এর মান কম, তার শক্তিও কম হবে, তাই কি হবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো দুইটা কেসই বুঝাই দিছি, সবার কাছে কি ব্যাপারটা এবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার বলো তো? ওকে জনগণ, এবার বুঝছো কিনা? এরকম করে করে তোমরা যদি এই দুটো কনসেপ্ট ভালো মতো মাথায় রাখো, তাহলে এটা দিয়ে বাম সাইডে সবগুলা কিন্তু এরকম করে করে পাওয়া যাবে, যে ইলেকট্রন ফার্স্টে 1s এ যায়, তারপর 2s এ যায়, তারপর 2p তে যায়, তারপর 3s এ যায়, তারপর 3p তে যায়, তারপর কি 4s এ যায়, তারপর 3d তে যায়, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? তো এরকম করে করে আমরা সবগুলা পারবো কি পারবো না জনগণ একটু বলো তো। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এখান থেকে কি হবে, এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসবে, তাই না? আচ্ছা ভাইয়া কেন মুখস্থ করবা, n প্লাস l এর মান বের করতে কেন মুখস্থ করা লাগবে বলো তো একটু আমাকে? 1s 2s এগুলো n মানে হচ্ছে, এগুলো তো জানাই আছে আমাদের, ঠিক আছে? এগুলো একটু জাস্ট কনসেপ্ট বুঝবা তাইলেই পারবা, সমস্যা নেই, ওকে। আচ্ছা এবার সামনের দিকে যাব, এবার খেয়াল করো, এখানে আমার এবার একটু ইলেকট্রন বিন্যাস করতে চাই, ওকে। তাহলে এবার দেখো আমরা ফার্স্টে কি করব, এখানে ক্যালসিয়াম আছে 20টা ইলেকট্রন, তাহলে ফার্স্ট ইলেকট্রন যাবে 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর 3s2, তারপর 3p6। দেখো কয়টা হয়েছে, 2 4 10 12 18, তাই না? মনে করাই দিই একটু, একটা s অরবিটালে 2টা ইলেকট্রন, p অরবিটালে 6টা ইলেকট্রন, b তে 10টা, আর f এ 14টা ইলেকট্রন থাকে। এগুলো হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, হ্যাঁ, এগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবার তোমরা একটু আমাকে ঠান্ডা মাথায় বলবা, তোমরা একটু ঠান্ডা মাথায় বলবা যে আমার 3p এর পরে ইলেকট্রন কই যায়, ডান সাইড তো দেখে বলো, 3p এর পরে ইলেকট্রন কোথায় যায়? 4s এ যায়, কিন্তু 3p এর পরে কই যায়? 3p এর পরে যায় কিন্তু 4s এ। তাহলে এখানে 4s এ কয়টা ইলেকট্রন হবে বলো তো? 4s এ কিন্তু 2টা ইলেকট্রন যাবে। সবার কাছে কথাটা ক্লিয়ার কেন একটু ভাইকে বলো দেখি। গুড, ঠিক আছে। এরপরে দেখো তো স্ক্যান্ডিনিয়াম করব, কপার ক্রোমিয়াম আলাদা করাচ্ছি, একটু ওয়েট করো, হ্যাঁ, আলাদা করাচ্ছি, একটু ওয়েট করো। এখানে আবার স্ক্যান্ডিনিয়াম আছে 1s2 2s2 2p6 3s2, তারপর 3p6, এরপর 4s এ যাবে, একটু আগে উপরটা দেখে আসছো, বলো এই 4s2 এর পরে কোথায় যাবে, একটু ফোকাস করো, যে এই 4s এর পরে কই গেছে? 3d তে গেছে না? 4s এর পর কোথায় গেছে দেখো? 3d তে। তাহলে এখন 3d তে কয়টা ইলেকট্রন যাবে জনগণ বলো দেখি একটু? থ্রিতে কয়টা যাবে জনগণ বলো দেখি একটু? একটা যাবে, এই তো ভালো জনগণ, গুড। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 4s2 3d1, সবাই পারছেন, গুড। এবার আপনাদের সবার একটু মনে করাই দিই, এবার কপার আর ক্রোমিয়াম নিয়ে একটু কথা বলবো, ঠান্ডা মাথাকে বলি, ঠান্ডা মাথা কিন্তু বুঝেন, হ্যাঁ। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, এটা হওয়ার কথা ছিল নরমাল ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, এটা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে যে 4s2 3d9 এর চেয়ে 4s1 3d10 যেটা, এটা হচ্ছে বেশি স্টেবল, এটা হচ্ছে বেশি স্টেবল। স্টেবল মানে কি? স্টেবল মানে হচ্ছে এরকম একটা অবস্থা, যে অবস্থায় সেই ইলেকট্রন দান গ্রহণ না করে শান্তিতে থাকতে পারতেছে, এরকম একটা ব্যাপার। এবার তোমরা আমাকে একটু বলো তো ভাই, যে আমরা কোন অবস্থায় থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, নাকি কেউ হচ্ছে আমাদের সাথে ঝামেলা করে ওই অবস্থায় থাকতে চাই? বলো, তোমরা বলো। শান্তিতে থাকতে চাই, তাই না? শান্তিতে থাকতে চাই, তাহলে অবশ্যই কি হবে, তাহলে এবার আমাকে বলো, এই উপরেরটা ঝামেলা হইতে পারে কিন্তু নিচেরটা হচ্ছে শান্তি, তাহলে অবশ্যই সে কি করবে, সে তখন এই 4s2 এবং 3d9টা না করে কি করবে, এখানটায় 4s1 এবং 3d10টা নিবে। কেন? কারণ হচ্ছে 4s1 3d10টা কি হয়, বেশি স্টেবল হয়। আমি আবারও বলতেছি, মাথায় রাখবা যে 4s1 3d10টা বেশি স্টেবল, একইভাবে 4s1 3d5টা বেশি স্টেবল, কাটছে 4s1 3d10টা বেশি স্টেবল, কাটছে 4s2 3d9 এর চেয়ে, এই জন্য বাম সাইডেরটা হয়েছে। একইভাবে তুমি আমাকে বলো তো, যদি তোমার 4s2 3d4 হইতো, ওটা বেশি স্টেবল নাকি 4s1 3d5টা বেশি স্টেবল? সবসময় মনে রাখবা, ডি হাফ ফিল বা ফুল ফিল হলে ওটা বেশি স্টেবল হয়। আমি আবারও বলতেছি, ডি হাফ ফিল বা ফুল ফিল হলে ওটা কি হয়, বেশি স্টেবল হয়, অর্থাৎ D5 বা D10 হলে ওটা বেশি কি হয়, স্টেবল হয়। মাথায় থাকবে? তাহলে সবাই একটু আমাকে বলেন, এই দুটার মধ্যে 4s2 3d4 আর 4s1 3d5, এই দুটার মধ্যে বেশি স্টেবল কে? একটু অ্যান্সার দেন। 4s1 3d5, গুড, এটা বেশি কি স্টেবল আছে। তাহলে আমরা একটু বিন্যাসটা করে দেই, তো এটা কি হবে, এখানটায় আমরা কাজ করব হইতেছে
1s2 2s2 2p6 3s2 3p6। এবার তাহলে জনগণ বলো কোনটাকে নিবা, এই বেশি স্টেবল কে নিবা নাকি কম স্টেবল কে নিবা, বলো কোনটাকে নিবা, 4s1 3d5 নাকি হচ্ছে 4s2 3d4, কাকে নিবা বলো। এক্স্যাক্টলি, তাহলে এখানে কি হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 3d5 4s1। এটা কেন নিলাম বলতো, কারণ এটা হচ্ছে বেশি স্টেবল। আমি বলে দিই শুনো, এই যে কপারটা পড়ছো না আর এই যে ক্রোমিয়ামটা পড়ছো, এটা একদম অ্যাডমিশন পর্যন্ত তোমাদের সব ক্লাসে লাগবে রে ভাইয়া, মানে ইভেন অ্যাডমিশন টেস্টও বলবো না এটা ভুল করে আসে। কিন্তু এখন কি তোমরা আর ভুল করবা বলতো একটু ভাইয়াকে, তোমরা পারবা না বলতো। না রে আতুল ভাইয়া, এইসব ব্যতিক্রমী জিনিসগুলো আছে না, ওই জিনিসগুলো ইন্টারে উঠলে পড়লেই হবে, এখন লাগবে না আতুল। হ্যাঁ, আপাতত জাস্ট তোমাদের বইয়ের মধ্যে যা আছে ওটুকু পড়লেই চলবে। কি আতুল? ওকে, আচ্ছা, সবাই এই পর্যন্ত হচ্ছে একটু ভালোভাবে বলে ফেলেন। হ্যাঁ, ব্যতিক্রম গুলো লাগবে না, হ্যাঁ যতটুকু তোমাদের বইতে আছে ওইগুলা পারলেই চলবে। ওকে, আচ্ছা, এবার দেখো সামনের দিকে যাব, হ্যাঁ সামনের দিকে যাব। এবার আমার কথা একটু ঠান্ডা মাথায় শুনবো। এবার আমরা স্মার্ট মানুষ তাই না, আমরা হইতেছে এত বড় করে উপন্যাস লেখা আমাদের আর ভাল লাগতেছে না, আমরা এখন ছোটখাটো করে শর্টকাটে ভালো করে সুন্দর করে নিষ্পাতে লিখতে চাই। এবার আগের পেজে তোমরা মাত্র পড়ে আসছো যে ক্যালসিয়াম 20 উপন্যাস কিরকম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এটা পড়ে আসছো। এবার তোমরা আমাকে বলো তো আর্গন এর ইলেকট্রন বিন্যাস কত, 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে আমাকে একটু বলো তো প্রত্যেকটা, এবার দেখো বারবার করে একটু দেখো তো তুমি, মানে এই আর্গনের পরে, আর্গনের পরের যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌলের মধ্যে কি এই 18 পর্যন্ত ইলেকট্রন থেকে তারপর কি এক্সট্রা ইলেকট্রন 19 নম্বরে আসবে না বলতো, বলতো 19 নাম্বারটা আসবে না, আসবে। তাহলে বলতো বারবার করে এত কিছু না লিখে আমি কি করতে পারি, এই পর্যন্ত এটুকু ধরে নিতে পারি এটা হচ্ছে আর্গন, এবং তারপরে শুধু যদি 4s2 লিখে দেই, তাহলে তোমরা পারবা কি পারবা না বলো, তাহলে আমাদের জন্য কি লেখা অনেক সহজ হয়ে যায় না। তো যখনই আর্গন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছো, এটার মানে কি, এটার মানে হইতেছে আমার আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা এখানে আছে, তারপর বাকিটুকু হইতেছে আমরা কষ্ট করে লিখি না, বিকজ উই আর স্মার্ট পিপল, উই নো হাউ টু ডু থিংস। ওকে, তো আমার কিন্তু আর দরকার নাই। ওকে, তাহলে এবার দেখো যখন তুমি ক্রোমিয়াম কপার নিয়ে কাজ করছো, তাহলে এখানে 18 পর্যন্ত কিন্তু আসছে আর্গন নিয়ে কাজ করছি, তাহলে বাকি কি আসবে বলতো, বাকি আসবে তোমরা একটু আগে পড়ে আসছো সেটা কি আসবে, 4s1 3d10। বলো এটাই পড়ছো না, শুধু 18 পর্যন্ত তাই না, কারণ আর্গন মানে কি 18 পর্যন্ত ইলেকট্রন তার মধ্যে আছে, আর্গনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 18 পর্যন্ত আছে। গুড, তাই না বলতো। হ্যাঁ এক্সামে এমনি আসলে লিখতে হবে, কোনো সমস্যা নাই ভাইয়া, এমনি লিখতে হবে কোনো সমস্যা না। আচ্ছা, এবার তাহলে স্ক্যান্ডিনেভিয়ামের মধ্যে 18 পর্যন্ত আছে, তাহলে শুধু কি লিখবা লাস্টে বলো তো, আর্গনের সাথে কি লিখবা তোমরা একটু বলো। এক্স্যাক্টলি 4s2 3d1, গুড 4s2 3d1। আবার ক্রোমিয়াম নিয়ে যখন কাজ করবো তখন কি লিখবো বলো তো, 3d5 4s1 লিখবো তাই না। এই তো ভালো ছেলে মেয়ে, গুড গুড, ভালো জনগণ। আচ্ছা, আর্গনের পাশের গুলো আমরা পারলাম, তাহলে বলতো যেগুলো হইতেছে আমার কার আশেপাশে, নিয়নের আশেপাশে, ওইগুলা কি যে নিয়ন দিয়ে লেখা যাবে, এটা সবাই বুঝি কিনা বলো। নিয়ন আছে 2 8 এরকম করে আছে তাই না, এরকম করে 10টা ইলেকট্রন কিন্তু ওর মধ্যে আছে। তাহলে আমাকে বলো ম্যাগনেসিয়াম যদি আসে, তাহলে এখানে নিয়ন দিয়ে লেখে তারপর যে 3s2 লেখা যাবে, সবার কি এই পর্যন্ত কথা আছে কিনা বলতো, এই পর্যন্ত কি বোঝা যায়। তাহলে এবার তোমরা বলো তো, ধরো তোমাদের এমসিকিউ তে ইলেকট্রন বিন্যাস আসছে, যে ধরো তোমাকে বলছে যে অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করো, অ্যালুমিনিয়াম 13 এটার বিন্যাস করতেছে, তাহলে স্মার্ট পিপলের মতো আমরা কিভাবে লিখবো সবাই বলো তো চ্যাট বক্সে, আমরা কিভাবে লিখবো বলো, কিভাবে লিখবো বলো তো। এক্স্যাক্টলি, গুড। তাহলে এখানটার মধ্যে কি করব, নিয়ন নিব, তারপর কি করব, তারপর এখানটার মধ্যে হচ্ছে 3s2 3p1 টা নিব তাই না। গুড, এই তো ভালো তাই না। আচ্ছা, হ্যাঁ শুধু নিষ্ক্রিয় দিয়ে করা যাবে, হ্যাঁ সামনে শুধু নিষ্ক্রিয় গুলো দিয়ে করা যাবে। ওকে, তাহলে সবাই কি এরকম ভাবে করতে পারবা কিনা এখন বলো তো, তাহলে স্মার্ট মানুষজনের মতো সবাই কি ঠিকঠাক মতো করতে পারবা না বলো তো, পারবা কি পারবা না বলো তো। ওকে, গুড, শান্তি শান্তি তাই না। এই তো গুড, তাহলে সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন, একটু ভাগে বলেন তো, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলেন। গুড। ভিজুয়াল ইলেকট্রন মানে কি, ভিজুয়াল ইলেকট্রন মানে হচ্ছে যে ইলেকট্রনটা সিঙ্গেল আকারে আছে, হ্যাঁ যেমন দেখো 3s2 তে এখানে দুইটা ইলেকট্রন একসাথে আছে, তো এগুলো হচ্ছে জোড় ইলেকট্রন। কিন্তু 3p1 এখানে ইলেকট্রন কয়টা আছে, একটা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন।
ওকে ওকে নাইস। তাহলে সবাই সবকিছু বুঝে থাকলে শেষবারের মতো একটু জোস লিখে ফেলো যে ভাইয়া জোস ভাবে সবকিছু বুঝছি, জোস ভাবে সবকিছু বুঝছি। কেন 4S আগে গেল পরে 3D তে গেল বলো তো জনগণ? এই জনগণ তোমরা একটু বলো, একজন কোশ্চেন করছে যে ভাইয়া ইলেকট্রন আগে কেন 4S এ গেল পরে 3D তে গেল, এটাই অ্যান্সার। আমরা এই পেজটা পরে আসছে কিনা একটু বলো তো ভাইয়াকে, তোমরাই বলো, আমি নাই বললাম। বলো 4S ইলেকট্রন গেছে পরে 3D তে গেছে, এটা কি আমরা এই পেজে বোঝায় আসছি না বলো তো? এই তো গুড, ঠিক আছে। ওকে, এই পেজটা একটু ভালো মতন পড়বা তাইলেই পারবা। ওকে, নিষ্ক্রিয় গ্যাস গুলাকে থার্ড ব্র্যাকেটের দ্বারা লিখলেই হবে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা গুড, তাহলে এই পর্যন্ত আসলে আমাদের ক্লাস। তো সবাইকে হচ্ছে অনেক থ্যাংক ইউ, এত সুন্দর করে এতক্ষণ ক্লাসটা তোমরা করছো। আর হইতেছে তোমরা একটু ভালো মতন পড়াশোনা করো, কারণ আমি অলরেডি এনডিসি আছি। তো তোমরা যদি হচ্ছে এনডিসি বা হলে ক্রস এগুলো শিখতে পারো, সো বুঝতেই পারতেছো এটা আমার জন্য একটা অনেক ভালো একটা ফিলিংস হবে যে আমার জুনিয়র গুলো হচ্ছে ঠিকছে। তো সবাইকে হচ্ছে অনেক বেস্ট অফ লাক, সুন্দর মতন একটু হচ্ছে সবকিছু বাসায় পড়াশোনা করো, কনসেপ্ট ক্লিয়ার করার দিকে মনোযোগ দিও, হ্যাঁ অন্য কিছুর দিকে মনোযোগ দিও না। আর এই টাইমে হইতেছে একটু চেষ্টা করো যে, জানি আশেপাশের অবস্থা ভালো না, বাট চেষ্টা করো একটু নিজের খেয়াল রাখার, হ্যাঁ যতটা সুস্থ থাকতে পারো থাইকো। আর সবাই তো মোটামুটি ডিপ্রেসড অবস্থায় আছে, এসএসসি হবে কি হবে না, কি হবে না হবে সবকিছু নিয়ে ডিপ্রেশন চলতেছে। এর মধ্যে যতটা হচ্ছে রিল্যাক্স থাকা যায় নিজের টেক কেয়ার করবা। আল্লাহ মানে যে যে ধর্মের সেই ধর্মের সৃষ্টিকর্তাকে অবশ্যই রাখবা। তো সবাই ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা যেন আমরা সুস্থ থাকি। তো আবার ইনশাল্লাহ যখন যারা যারা ভর্তি হয়ে যাবা তাদের সাথে তো আবার ইনশাল্লাহ ক্লাসে দেখাই হবে। আর যারা হচ্ছে কোনোদিন যদি হচ্ছে ইনশাল্লাহ ফিজিক্যালি কখনো দেখা দেখা হয় তাহলে হচ্ছে আমরা আবার আড্ডা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। রুবেল ভাই। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। রোজন ভাই কিছু বলবেন লাস্টে? আচ্ছা, এই জন্য তোমরা অনেক কোশ্চেন করছিলা কিউএনএ তে। তো তোমাদের হচ্ছে এক্সাম এবং হচ্ছে যে ভিডিওটা পিডিএফ নিয়ে অনেক কোশ্চেন করছিলা, আমি একটু স্ক্রিন শেয়ার করে তোমাকে দেখাই দিচ্ছি। তুমি হচ্ছে প্রিভিয়াস যে ক্লাসটা হয়ে গেছে আমাদের ফিজিক্সের, তো এইটা হচ্ছে তুমি কিভাবে পাবা এবং হচ্ছে পরবর্তীতে ভিডিওগুলো কেমনে দেখতে পাবো আমি সবকিছু তোমাকে দেখাই দিচ্ছি। তোমার হচ্ছে তোমাদের যখন লগ ইন করো মানে ক্লাসে জয়েন করার জন্য তখন এরকম একটা পেজ আসে। এরকম পেজ আসার পরে আজকে যেমন হচ্ছে এখানে ফ্রি ক্লাস কেমিস্ট্রি অন ছিল, এখানে জয়েন ক্লাসে ক্লিক করে জয়েন করছো। তো এখানে যে আপকামিং লেকচার যেটা আছে এখানে ক্লিক করার পরে এখানে পাস্ট লেকচার আছে, দেখো এটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখো ফিজিক্স ওয়ান যেটা আমাদের ক্লাস হয়ে গেছিল 3 তারিখে, সেই ক্লাসটা শো করতেছে। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস যে অপশনটা আছে এখানে হচ্ছে পিডিএফটা দেখতে পাবা। আর এখানে যে রিপ্লে ভিডিওটা আছে এখানে হচ্ছে ক্লিক করলে তুমি হচ্ছে ক্লাসের ভিডিওটা দেখতে পাবা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আর এরপর হচ্ছে এক্সামের যে বিষয়টা, এখানে লেকচার অপশন আছে এবং এক্সাম আছে। তুমি এক্সামের জন্য এক্সাম অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে হচ্ছে একটা ডেমো এক্সাম আছে। আচ্ছা, আমি আপকামিং এক্সামটা ক্লিক করি। আজকে যে ফিজিক্স এক্সাম ছিল, যেটা হচ্ছে আজকের থেকে তো তোমাদের রুটিন অনুযায়ী এক্সাম শুরু হয়েছে, এই জন্য একটু টাইমটা বাড়ায় কালকের হচ্ছে 12টা পর্যন্ত রাখা হয়েছে। কালকে দুপুর 12টা পর্যন্ত রাখা হয়েছে, তোমরা এর ভিতরে এক্সামটা দিয়ে দিবা। তো এখানে এক্সাম দেওয়ার ক্ষেত্রে এখানে টেক এক্সামে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী আছে এটা অবশ্যই পড়বা ভালো করে। তারপরে হচ্ছে তোমার ভার্সনটা সিলেক্ট করবা, বাংলা ভার্সন হলে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন হলে ইংলিশ ভার্সন। তো এখানে সিলেক্ট করার পরে এক্সামে স্টার্ট এক্সাম করবা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের যে কোশ্চেন গুলা ছিল কিউএনএ তে প্রথম থেকে অনেকেই লিখতেছিলা। তো আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো তোমরা একটু চ্যাট বক্সে জানাই দাও যে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সি লিখে বা ওয়াই লিখে জানাই দাও। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা, এছাড়াও যদি আর কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা, যাদের অ্যাকাউন্টে আর এছাড়াও কোনো প্রবলেম আছে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। আর রুটিনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিও। আর এক্সামটা অবশ্যই দিয়ে দিবা। আর যেহেতু তোমাদের ফার্স্ট এক্সাম ছিল আজকে, আমি আবারও বলতেছি ফিজিক্সের এক্সাম ছিল ফার্স্ট, সেহেতু টাইমটা বাড়ায় তোমার হচ্ছে কালকে দুপুর 12টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু এরপর থেকে কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে। তোমাদের রুটিনে যে যেটা আছে টাইম ওটাই থাকবে। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবা। আজকে এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফিজ।